ডোন্ট ব্রেক ট্রাস্ট। তো যেটা লিখবেন বা বলবেন ইন্টারভিউ পরে, ইট হ্যাজ টু বি ভেরিফাইবল। এটা আমি একটু সিক্রেট বলে দিই সবাইকে। সেটা হচ্ছে যখন এইচআর বা এমপ্লয়ার যখন আপনাকে অফার করে, ওরা ফার্স্ট যে অফারটা দেয় ওটাকে বলা হয় লাও। এটা এইচআর একটা টার্ম। আচ্ছা, লিস্ট অ্যাকসেপ্টেবল অফার। 95 মাইন্ডসেটে থাকে কি আপনি হয়তো গ্রো করতে পারবেন, জি, বাট ইউ উইল অলওয়েজ রিমেন আনস্যাটিসফাইড। ওয়ারেন বাফেট একটা কথা আছে যে ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন অফ ইউর লাইফ টু চুজ ইউর লাইফ পার্টনার। অনেকেই সিভি দেয়, বাট ওরা হয়তো অনেক সিভি দিয়ে দিচ্ছে, তো ডাকার পরে ও বুঝেই না আমি কোন কোম্পানিতে আসছি। আমি আমার লাইফের সবচেয়ে বড় ক্লায়েন্ট অ্যাকুয়ার করছি থ্রু লিঙ্কডইন। নোয়িং দ্যাট ইউ উইল বি রিজেক্টেড, ইউ শুড go and just talk and get the rejection and learn from face the rejection. Face the rejection, exactly. আসসালামু আলাইকুম, আমি তারিফ হক। আজকে আমাদের খুবই ভেরি স্পেশাল একজন গেস্ট মিস্টার সাকিব চৌধুরীকে আমরা নিয়ে এসেছি আমাদের সাথে। মূলত কেরিয়ার জার্নি কীরকম হওয়া উচিত আমাদের, এবং কীরকম মাইন্ডসেট থাকা উচিত, কীরকম স্কিল সেট থাকা উচিত, কীরকমভাবে চিন্তা করা উচিত, আপ টু হাউ টু নেগোশিয়েট স্যালারি অ্যান্ড হাউ টু প্রিপেয়ার ফর ইন্টারভিউ অ্যান্ড অল। So thank you. So without further ado, let's go to our guest of honor today, Mr. Sakib Choudhury. Assalamu alaikum. Welcome, salam. So আমরা ইন্টারভিউ বোর্ডে যে কোশ্চেনটা সবসময় ফেস করি, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। জি। So this is the first question for you. ওকে, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল তারিফ ভাই ফর ইনভাইটিং। আমার সম্পর্কে যদি বলি, আমার নাম মোহাম্মদ সাকিব চৌধুরী। আমি এখন কাজ করছি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডে অ্যাজ দি হেড অফ ওয়েলথ অ্যান্ড অ্যাডভাইজারি বিজনেস অ্যান্ড অলসো রিসার্চ। আমার ক্যারিয়ার শুরু হয় 2015-তে। আমি আউট অ্যান্ড আউট ক্যাপিটাল মার্কেট প্রফেশনাল আর কি। আমার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সে। ওইখানে গ্র্যাজুয়েশন করার পরে আমি ব্র্যাকিপিল স্টক ব্রোকারেজে ইন্টার্নশিপ দিয়ে ক্যারিয়ার শুরু করি। দেন ক্যাপিটাল মার্কেটে আমার ইন্টার্নশিপ চলে, ওইখান থেকে জব, দেন ওইখান থেকে আমি সিএফএ পড়া শুরু করি। 2019-এ আমি সিএফএ চার্টার হোল্ডার হই। আই এম ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট সিএফএ চার্টার হোল্ডার ইন বাংলাদেশ। Nice. And after that, I kept growing in my career and particularly in capital market. এখনও ক্যাপিটাল মার্কেটে কাজ করতেছি and hopefully till the rest of my life এটাই করতে থাকবো। Nice, So mashallah. if I say in one line, I'm a capital market professional. So if I may ask you some follow-up questions on that. Capital market তো অনেক ভাস্ট, অনেক রকমের রোলস আছে, অনেক রেসপন্সিবিলিটিস। So what is your specialty within the capital market? আচ্ছা, ক্যাপিটাল মার্কেটে তো ডেফিনেটলি অনেক ভাস্ট। এর মধ্যে ধরেন স্টক ব্রোকিং একটা ব্যবসা, অ্যাসেট ম্যানেজমেন্ট একটা ব্যবসা, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং একটা ব্যবসা। আমার ক্যারিয়ার শুরু হয় স্টক ব্রোকিংয়ে রিসার্চ টিমে। তো আমি সেল সাইড, এটাকে বলা হয় সেল সাইড রিসার্চ। ওকে। তো এটা যখন শুরু করি, আমার কাজ ছিল রিসার্চ পেপার, আমরা বলি ইকুইটি নোট তৈরি করা ফর ফরেন ইনভেস্টার্স এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা বাংলাদেশ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, পটেনশিয়াল ইনভেস্টর যারা আছে। এরপরে গ্র্যাজুয়ালি এই রোলটাই আমি আরও বিগার স্কোপে কাজ করি। ব্র্যাকিপিএল থেকে সিটি ব্রোকারেজ, ইউসিবি স্টক ব্রোকারেজ। নাও আই এম ইনটু ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং পার্ট। মানে বললাম তো 3টা প্রতিষ্ঠান আছে, 3 ধরনের প্রতিষ্ঠান আছে। মধ্যে আমি এখন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং পার্টে আছি। আমি অ্যাডভাইজারি, ওয়েলথ ম্যানেজমেন্ট এবং রিসার্চ 3টা পার্টি দেখতেছি। সো ইটস আ ভাস্ট এরিয়া, বাট উইথ টাইম ধরেন রিসার্চ থেকে শুরু করে আমি এখন অ্যাডভাইজারি অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট 2টা অ্যাঙ্গেলেই কাজ করতেছি, অ্যালং উইথ রিসার্চ। মোট 3টা অ্যাঙ্গেলে কাজ করতেছি। And as far as I know, you are also a board member of the CFA Society of Bangladesh. জি। Mashallah. So thank you for the brief and to the point answer. And একটা জিনিস খুব ভালো লাগছে যে rest of the life I want to do this. Yeah. সো আমি যারা ইয়াং আমাদের পডকাস্ট দেখছেন বা আমাদের সাথে ফলো করছেন, তাদেরকে আমি বলবো যে আমি অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাইতাম যে আমি আসলে কি করতে চাই বা কি করব লাইফ নিয়ে। তখন আমি নিজেকে ভাবতাম যে আমার কাছে যদি অনেক টাকা পয়সা থাকতো, যে আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক এভরি ডে ফর মাই লাইক মান্থলি স্যালারি অর সামথিং, তাহলে আমি কি করতাম? তাইলে আমি যেটা করতাম ওটাই আমার করা উচিত। আমি কম টাকা পাইলেও ওটা করা উচিত, বেশি টাকা পাইলেও ওটা করা উচিত। সো আপনি যেমনটা বললেন যে আপনি সারা জীবন ওটাই করতে চান, সো ওই কাজটা খুঁজে পাওয়াটা মনে হয় খুব জরুরি। মানে যে আমি হয়তো বা যেমন আমি যদি বলি ফেসবুকের মালিক বা অ্যাপল, গুগল যে লোকরা আছে প্রতিদিন হয়তো অফিস করে বা কাজ করে, অ্যামাজনের মালিক অফিসে যায়, সকালে উঠে কাজ করে, তার তো এত টাকা আছে যে সারা ওদের নেক্সট মনে হয় 10-20 জেনারেশনস কোনো কাজ না করলেও চলবে। কিন্তু হোয়াই ডু দে ওয়ার্ক? বিকজ দে লাইক হোয়াট দে ডু। এক্স্যাক্টলি। সো ওই তো স্টিভ জবসের যে একটা যে খুবই পপুলার একটা কোটেশন আছে যে ডু হোয়াট ইউ লাভ। সো আমার মনে হয় আমি ওইটা বিলিভ করি। এবং এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটা কিভাবে জানবো?
যে আমার প্যাশনটা বিগ কোনটা, কোয়েশ্চেন, ইয়েস। আর ওই প্যাশনটাকে আমি পারসু কিভাবে করবো। হ্যাঁ। সো এইটার জন্য আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেওয়ার পর চান্স পেলাম, তখন আমি জানি না, আমার তখন র্যাঙ্ক ছিল 11th। ওয়াও। 11th র্যাঙ্ক। সো 11th র্যাঙ্ক হওয়ার পরে আমি খোঁজ নেওয়া শুরু করলাম যে কীভাবে সাবজেক্ট চয়েস হবে। ওকে। তো লট অফ পিপল রিকমেন্ডেড মি অ্যাকাউন্টিং। তো আমি যখন লাইনে দাঁড়াচ্ছি, ভাইবার লাইনে দাঁড়াচ্ছি, তো লাইনে দাঁড়ানোর সময় আমি ডিসাইড যে আমি অ্যাকাউন্টিং নিব। আচ্ছা। পরে দেখলাম সামনে সবাই ফাইন্যান্স নিচ্ছে। তো ওইখানে অন দ্য স্পট আই টক টু মাই ফাদার। আমার আব্বু এখানে ছিল, তো বললাম যে আব্বু তাহলে সবাই যে ফাইন্যান্স নিচ্ছে, মানে তাহলে ফাইন্যান্সই নেওয়া মনে হয় বেটার হবে। মানে আই ওয়াজ কনফিউজ বিটুইন অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স। আই ডিসাইডেড যে অ্যাকাউন্টিংই নিব। ওয়াও, একটুর জন্য বাংলাদেশের তো ভালো একজন প্রফেশনাল হারাই ফেলতে যাচ্ছিল। তো পরে ওই লাইনে দাঁড়ায় চুজ করলাম, কারণ লাইনে তো আরো আমার সামনে 8-10 জন আছে, দেখি সবাই ফাইন্যান্স চুজ করতেছে, পিছনে যে ওরা ফাইন্যান্স। তো পরে ওখানে ডিসিশন নিলাম ফাইন্যান্স পারসু করবো। দেন যখন ফাইন্যান্স পড়া শুরু করলাম, আই স্টার্টেড ফলিং ইন লাভ উইথ ইট। সো এটা হচ্ছে পড়াশোনা যখন আমি করা শুরু করি, তখনই আমার মনে হয় যে জিনিসটা আমার বোঝা উচিত। যেমন আমার যারা এখন ইয়াং ইউনিভার্সিটিতে পড়তেছে, অনেকে আমার সাথে কথা বলে, তো ভাই বলে যে মার্কেটিং পড়বো নাকি ফাইন্যান্স পড়বো নাকি অ্যাকাউন্টিং পড়বো। সো আই উড সে, কারণ আপনারা তো এখন তো আরো ভালো, মেজর করার আগেই সুযোগগুলো পাওয়া যায়, অপশনগুলো চুজ করতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি। হ্যাঁ, ওপেন ক্রেডিট থাকে। তো তখন আমি বলি ইউ টেক দ্য সাবজেক্ট এবং দেখেন আপনার কোনটা পড়তে ভালো লাগে কিনা। হ্যাঁ, এবং ওই কাজটা কি আপনি পড়াশোনার বাইরে করতেও ভালো লাগে কিনা। যেমন কারো যদি এরকম হয় যে মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েট করতে এমনিতেই ভালো লাগে। যেমন আমি রিসেন্টলি একজন ইন্টারভিউ নিচ্ছিলাম আমাদের অফিসে, ও হচ্ছে ওর একটা ফেসবুক পেজ আছে, আচ্ছা, ওইখানে বিভিন্ন কন্টেন্ট ডিজাইন করে নিজে থেকে আপলোড করে, ও একজন ডিজাইনারও। তো কমপ্লিট ও যেটা পড়তেছে ওটাই কিন্তু ফ্রি টাইমে ওর ভালো লাগতেছে, এবং দ্যাট হ্যাজ বিকাম বেসিক্যালি হিজ অর হার প্যাশন। তো ওইটাই যখন আমারও সেম ছিল না, আমি যখন ফাইন্যান্সে গ্র্যাজুয়েশন পড়া শুরু করলাম, তখন আই স্টার্টেড লাভিং দ্য কন্টেন্ট অ্যান্ড অলসো ওই যে স্টক মার্কেটকে ফলো করা। তো ধরেন ওয়ারেন বাফেট, চার্লি মার্কেট দেখে নিয়ে পড়াশোনা করতাম, স্টক মার্কেটকে ফলো করতাম। সো গ্র্যাজুয়ালি ওইটাই আমার, আমি বুঝতে পারলাম যে আমার যে সাবজেক্ট ম্যাটার ওটাই আমার প্যাশন। সো ওইটাতেই আমি পার্সু করবো। সো আই নেভার, ধরেন কখনোই আমি কোনো ব্যাংকের এন্ট্রি এক্সাম দিই নাই, মানে কমার্শিয়াল ব্যাংকে কখনো ট্রাই করেননি? হ্যাঁ, কখনোই বিসিএস এর ফর্ম ফিল আপ করি নাই। বেসিক্যালি ওই 4 বছরের একটা সময় যে আমি বুঝেছি দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। সো এই জিনিসটা খুবই টাফ, বাট যেটা বললাম দুটো জিনিস ম্যাচ করা লাগবে, যে আপনার সাবজেক্ট লাক ডেফিনেটলি, অ্যান্ড অলসো আপনার লাকের পরে আপনার ওই নিজের মধ্যে ওই পার্সু করার ট্রাইটাও থাকা লাগবে, খোঁজার ইচ্ছাটা থাকা লাগবে, প্যাশনটা কোথায়, আই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। সো ওই ইচ্ছাটা থাকা লাগবে। সো ওই যারা মার্কেটিং পড়তেছে তাদের দেখতে হবে যে আমি আসলে কি মার্কেটিং ভাল লাগে কিনা, বা ইকোনমিক্স যে পড়তেছে ওর কি অ্যাকচুয়ালি ইকোনমিক হিস্ট্রি বা ইকোনমিক থিওরিগুলো পড়তে ভাল লাগে কিনা। হ্যাঁ, যদি ভাল লাগে, যদি এটা নিয়ে পড়াশোনা করতে, লেখালেখি করতে ভাল লাগে, তার মানে অফ টাইমও এটা নিয়েই চিন্তা করে, কাজ করে, লিঙ্কডইনে লিখতে ভাল লাগে, ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করতে ভাল লাগে, তার মানে এটাই ওর প্যাশন। That man or that woman should pursue this career. তো যেটা করা যায়, that's basically the sweetest spot of life. আপনি যখন কাজ করবেন তখন কাজটাকে আসলে কাজ মনে হবে না, তখন মনে হয় you're pursuing your passion. So ওইটা আলহামদুলিল্লাহ আমার হয়েছে so far in the last 10 years, and I have been pursuing my passion, and probably that's what has made my journey a bit rewarding for me. Nice, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। খুবই ভালো একটা গাইডেন্স পাওয়া গেল। বিশেষ করে আমি তো স্টুডেন্ট নিয়ে কাজ করি, অ্যাজ ইউ নো আই গেস, যে আমি একটা কমিউনিটি চালাই মোস্টলি অ্যাবাউট ডিউ ফাইন্যান্স স্টুডেন্টদের জন্য, বাট এখন চেষ্টা করছি হয়তো বা এটা ওপেন প্ল্যাটফর্মে ইউটিউব বা সবার বাংলা ভাষাভাষী সব ছাত্রছাত্রীদের জন্য বা ইয়াং প্রফেশনালসদের জন্য। সো এই যে কনফিউশনটা যে আমি কি করব বা আমার প্যাশন আসলে কি, এটা অনেক বড় একটা ইনডিসিশন, এবং এই জন্য প্রচুর মেধাবী ছেলেমেয়েরা, পরিশ্রমী ছেলেমেয়েরা তারা প্রবলেমে পড়ছে এবং তারা আসলে আগাতে পারছে না। তারা ওই যে একটা হার্ড, মানে যারা সব দেখছে যে এটা করছে একটা নির্দিষ্ট সরকারি পরীক্ষা বা নির্দিষ্ট একটা বেসরকারি সেক্টরের চাকরির দিকে ঝুঁকে যাচ্ছে। সো আমরা হয়তো বা অনেক ট্যালেন্ট হারাচ্ছি বা অনেক প্যাশনেট মানুষ হারাচ্ছি।
সো নেক্সট কোশ্চেন যেটা আপনার জন্য আমার, যে কর্পোরেট জব বা যেগুলো আমাদের প্রাইভেট সেক্টরের জব আছে সেগুলোর জন্য মাইন্ডসেট কীরকম হওয়া উচিত? একটা তো অবশ্যই অলরেডি বলেছেন যে প্যাশনেট না হলে মানে হোয়াট ইট টেক্স, অনেক সময় শুরুর দিকে যে পরিমাণ পরিশ্রম বা যে পরিমাণ একাগ্রতা দরকার হয় সেটা হয়তো বা আমাদের কাছে খুব টর্চারিং মনে হতে পারে। সো এটা ছাড়া মানে হোয়াট এলস? আমার একটু আমার অ্যান্সারটা খুব ডিফিকাল্ট হবে, মানে একটু ডিফারেন্ট হবে অ্যান্সারটা। কারণ আমি যেটা বিলিভ করি, ধরেন আপনি যখন কোনো কর্পোরেট জব করতেছেন, জি, আপনার মাইন্ডসেট হওয়া লাগবে ওনারের মতো, আচ্ছা, বা অন্টারপ্রেনারের মতো, বা বিজনেসম্যানের মতো। ওয়াও, তাহলে ইউ উইল নেভার ফিল ব্যাড। আচ্ছা, সো আপনার মাইন্ডসেট হওয়া লাগবে, ফর এক্সাম্পল ইউ আর ওয়ার্কিং ইন আ, লেটস সে ইউ আর ওয়ার্কিং ইন আ ব্যাংক, ওকে, probably you are working in let's say one of the largest bank, ওকে, but if you think যে আমি, তো আপনি হয়তো ব্যাংকারের কাছে, একজন ব্যাংকারও কিন্তু একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অফকোর্স, রাইট? প্রত্যেকটা প্রোডাক্টিভ অ্যাডভাইস দিয়ে সেল করা লাগে, অথবা সে হয়তো লেটস সে রিস্ক ম্যানেজার, হ্যাঁ, অথবা সে ট্রেজারি ম্যানেজার, যে কোনো একটা রোলে সে আসে, অথবা সে ফ্রন্ট ডেস্কে কাজ করতেছে, হোয়াট এভার। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মাইন্ডসেট যে আই উইল বি eventually I'll be a businessman in this sector. ওয়াও, So you'll be learning. Otherwise কি মনে হবে আপনার কাছে প্রেশার মনে হবে কাজের। জি, আপনার যদি মাইন্ডসেট থাকে বিজনেসম্যান মাইন্ডসেট, আমি ব্যাংকার হব, হয়তো আমি ব্যাংকের মালিক হইতে পারবো না, আই উইল বি আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ইভেনচুয়ালি, ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আচ্ছা, প্রবলি একটা যেটা বললাম, হয়তো অন্য কেউ আসলে অ্যান্সার করতো যে আই উইল বি আ লিডার অর সিইও অফ আ ব্যাংক, ওইভাবে কাজ করবো। বাট আমি আরেকটু একটা স্টেপ অ্যাহেড থাকতে বলি সবাইকে, আমি নিজে থাকি। আচ্ছা, আমি নিজে মনে করি হোয়াট আই এম ডুইং টুডে, আই উইল বি মানে ইভেনচুয়ালি আই উইল বি অন্টারপ্রেনার। কিন্তু আমার সেক্টরে অ্যাজ অ্যান অন্টারপ্রেনার আই উইল লিড দ্য সেক্টর। মাশাআল্লাহ, জোস। সো যদি এই মাইন্ডসেটটা থাকে, তাহলে যত চ্যালেঞ্জই আসুক, ইউ উইল অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ উইথ অ্যান অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট। ইয়েস, এক্স্যাক্টলি। এটা খুবই রেয়ার হবে, এটা করাটা খুব টাফ। আর যদি আপনি করতে পারেন, অল ইউর চ্যালেঞ্জ উইল লুক লাইক it is basically all the challenges are preparing for you something bigger. Yes, exactly. So even if you're working in a bank, you cannot be probably a owner of a bank. Probably you can also be, you can have that mindset, but you can at least think যে না আমি তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হইতে পারি। Exactly. I'll be such a good banker যে আমি 30 বছর পর বা 20 বছর পর আমি একটা অ্যাডভাইজারি ফার্ম দিব মানুষ ব্যাংকিং সার্ভিস নেওয়ার জন্য, অথবা লেটস সে অ্যাডভাইজারি সার্ভিস নেওয়ার জন্য আমার কাছে আসবে। মাশাআল্লাহ, এরকম তো আছে কিন্তু অবশ্যই। ইউ উইল সি সাম, আমি নাম নিব না, দেয়ার আর লট অফ এক্স ব্যাংকার্স, দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল অ্যাজ অ্যাডভাইজার্স। ট্রু, দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। ইফ ইউ লুক 3 or 4 good advisory firms, you will say they are owned by ex-bankers. So you are doing a traditional job, but you can have the mindset of becoming a businessman or entrepreneur or a business leader in this sector. এভাবে চিন্তা করলে আমার মনে হয় চমৎকার, জার্নিটা এনজয় করবেন। চমৎকার। প্রথম কথা হচ্ছে আমার মনে হয় যে যে ওয়ার্ডের যে একটা খেলা আছে, যে প্রথমে আমরা তো একটা প্রবলেম বলতে পারি একটা জিনিসকে, আবার সেই জিনিসটাকে বাংলাতে ঝামেলা বলতে পারি, আবার ইংরেজিতে সেটাকে চ্যালেঞ্জও বলতে পারি। যেমন আমি সে ফর এক্সাম্পল আমার বাসার থেকে এখানে আসতে অনেক পানি, হয়তো বৃষ্টি হয়েছে, অনেক পানি হয়েছে, এটাকে আমি প্রবলেম বলতে পারি, আবার চ্যালেঞ্জও বলতে পারি। এখন প্রবলেম বললে কি যে এইটা হচ্ছে একটা খুবই আনঅ্যাট্রাকটিভ একটা ব্যাপার। আবার যদি চ্যালেঞ্জ বলি যে না ঠিক আছে, আমি পানির ভিতরে কোনো একটা কাহিনী করে একটা খুব মানে ব্রেন খাটায় একটা ইয়া করে আমি চলে আসছি। সো চ্যালেঞ্জ বললে লাইক অ্যান অ্যাডভেঞ্চার, লাইক বেয়ার গ্রিলস যেরকম বনে জঙ্গলে চলে যায়, ব্যাং সাপ ধরে খাচ্ছে, মানে ইটস নট ফর এ প্রবলেম ফর হিম, ইটস এ চ্যালেঞ্জ ফর হিম আর অ্যাডভেঞ্চার ফর হিম। এবং চ্যালেঞ্জের থেকে আরেক লেভেল উপর হচ্ছে অ্যাডভেঞ্চার। সো অ্যাডভেঞ্চারের মাইন্ডসেটটা কিন্তু খুব মজার। সো ওই আমি একটা এন্টারপ্রেনিয়র হব, মানে আমার যদি প্যাশন থাকে এবং আমি ওইভাবে যাই, সো অ্যাডভেঞ্চার অ্যান্ড চ্যালেঞ্জের মাইন্ডসেট থাকলে ওই যদি আমার হিমালয়ে উঠতে হয়, সো ইটস টাফ। ওয়ান অফ দ্য মাইট বি দ্য টাফেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, হিউম্যান হিস্ট্রি, এভারেস্টে ওঠা। কিন্তু মানুষজন শখ করে উঠতেছে, লক্ষ লক্ষ টাকা, কোটির কাছাকাছি টাকা খরচ করে ট্রেনিং নিয়ে আই গেস যাচ্ছে। সো এই আপনি যে কথাটা বললেন আমার কাছে খুবই ভালো লাগলো, এবং ইটস এ ভেরি বিগ লেসন ফর এভরিওয়ান। আর ওনারশিপের যে ব্যাপারটা, আমার মনে হয় যে আপনি যেমনটা বললেন যে একটা মানুষ যখন একটা বিজনেস ওন করে, সে তখন সব কিছু সেটার জন্য ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমি যখন জব করি, যে আমার ধারণা থাকে আমার কন্ট্রাকচুয়াল হচ্ছে 9টা 5টা, আমি 9টা 5টা ডিউটি দিছি, আমি টাকা নিব মাস শেষে। 9 to 5 মাইন্ডসেটে থাকলে আপনি যেটা হবে কি, আপনি হয়তো গ্রো করতে পারবেন, জি, বাট ইউ উইল অলওয়েজ রিমেইন আনস্যাটিসফাইড। ইয়েস, কারণ কখনো 9 to 5 তো হয় না।
ইন প্র্যাকটিক্যালি স্পিকিং, মানে আপনি 9টায় অফিসে ঢুকতেও পারেন না, ঢুকতে না 9:30 10টা বেজে যায়, বের হইতে 6টা 7টা 8টা বেজে যায়, তখন ইউ বিকাম ফ্রাস্ট্রেটেড, you become unsatisfied, your work life balance goes south. So এর চেয়ে ভালো আপনি মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলেন. So extra hours you are putting, you're basically preparing yourself something bigger. এটা একটা ওয়ে. আর আরেকটা যেটা চ্যালেঞ্জ নিয়ে খুব সুন্দর একটা এক্সাম্পল আমি অলওয়েজ দেই অন দি স্টক মার্কেটে, আমরা সবসময় বলি এভরি চ্যালেঞ্জ ইজ বেসিক্যালি অ্যান অপরচুনিটি, যেটা আমরা সবচেয়ে ভালো এক্সাম্পল ছিল কোভিড. আচ্ছা, 2019-এ যখন COVID-19 আসলো, তারপরে স্টক মার্কেটে আমাদের মার্কেট ওয়াজ বেসিক্যালি শাটডাউন ফর 60 days. And after that, when the market got opened, তারপরে there was a floor price, মানে কোনো ট্রেডিং হতো না. All the stock prices were stuck at floor. I'm talking about 2020 কোভিডের পর, ডার্ক টাইম অফ হিউম্যান হিস্ট্রি. সো এরপরে সবাই বলতেছিল না, এখন মার্কেট যদি ফ্লোর খুলে, যদি মার্কেট ট্রেডিং শুরু হয়, যে যা পারে সব শেয়ার সেল করে দিবে. আচ্ছা, মানে অনেক প্রাইস ফল করে, মানে ওই যে 60 দিন মার্কেট বন্ধ, সবাই তো কানেক্টেড ভাইয়া জুম আর হোয়াটসঅ্যাপ, চল ভাই মার্কেট খুললে শেয়ার বিক্রি করে ভাই, আর পরে যেটা হইলো 2020 থেকে 2021 অক্টোবর পর্যন্ত মার্কেট প্রবলি ইনক্রিজ বাই 70%, backed by a very good liquidity, definitely macro economic reason ছিল. একটা গভর্নমেন্ট একটা ফান্ড করেছিল, আই গেস বাংলাদেশ ফান্ড অর সামথিং. এক্স্যাক্টলি. এছাড়াও ধরেন ইকোনমিতে আরো ফ্যাক্টর ছিল, পজিটিভ ফ্যাক্টর ছিল. সো 19-20-এর ধরেন যদি একদম বটম ধরি, যখন কোভিড শুরু হইলো মার্চে, ওই বটম থেকে 21-এর অক্টোবর পর্যন্ত র্যালিটা কন্টিনিউ করছে প্রায় 1.5 বছর. ওই র্যালি the market increased by almost 70%. Wow. The index. So এটা ওই অপরচুনিটি, যে যারা ওই অপরচুনিটিটা বুঝে ওই চ্যালেঞ্জটার ভিতরে অপরচুনিটিটা দেখছে এবং ইনভেস্ট করতে পারছে, দে বেসিক্যালি কেম আউট উইনার, অনেক বিগ উইনার. সো এই জায়গাটাই আমরা স্টক মার্কেটে সবসময় লার্নিং, এবং সেম লার্নিংটা কর্পোরেট ওয়ার্ল্ডেও, যে আপনি যে চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটি দেখে ওইভাবে করে সুযোগটা কাজে লাগান, ইউ উইল গ্রো. You will come out as a winner for sure. So যেটা বললাম, হ্যাঁ, প্রথম মাইন্ডসেট হচ্ছে ওনারশিপ মাইন্ডসেট, আর হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, যে চ্যালেঞ্জটাকে অপরচুনিটি হিসেবে দেখে কাজ করা, এবং ওইটা রেজাল্ট আমি আমার 10 বছরের ক্যারিয়ারে পজিটিভ সো ফার. আই হ্যাভ অলওয়েজ বিন, মানে আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার যখনই কোনো চ্যালেঞ্জ পাইছি, ওটাকে যখন অপরচুনিটি হিসেবে নিছি, ডেফিনেটলি আমি তো হিউম্যান, তো আমার তো ধরেন আমরা সবাই চ্যালেঞ্জ যখন ফেস করি তখন তো কিছু তো মানে ফিয়ার, তারপর ধরেন নার্ভাসনেস কাজ করে, উই ব্রেক ডাউন, দেন ইউ হ্যাভ টু সাম ইট আপ অ্যান্ড স্টার্ট অ্যাগেইন. ওকে, সো আপনি যেমনটা বললেন যে একটা মাইন্ডসেট এরকম লাগবে যে আমি ওনার, এরকম মানে ওনার হওয়ার আগে আমি ওনার হলে কিরকম হতাম সেরকম একটা মাইন্ডসেট, এবং সেই জন্য অলমোস্ট যত কিছু আছে, যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা করা, ফাইট করা এবং কাজটাকে ওভাবে করা, না হলে আসলে হয়তোবা কর্পোরেট সেক্টরে টিকে থাকা সম্ভব, কিন্তু হয়তো সেভাবে গ্রো করা সম্ভব না. গ্রো হয়তো করা সম্ভব, বাট স্যাটিসফ্যাকশনটা আসবে না, মানে ক্যারিয়ার হয়তো পাওয়া যাবে না. সো দ্যাটস ট্রু, এটা আমার ভিউ আর কি ভাই. নাইস. সো আমার ফলোইং কোয়েশ্চেন হচ্ছে যে আমি খুব প্যাশনেট, বাট আই হ্যাভ আ ফ্যামিলি, আই হ্যাভ মাই ওয়াইফ অ্যান্ড মাই চিলড্রেন. তখন তাদের তো আমার টাইম দরকার যথেষ্ট, এবং আমার একটা ফোকাস দরকার. সো এই যে তাদের এক্সপেকটেশন অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে যে একটা শব্দ আছে, শব্দটাই জানি. সো হাউ টু এনশিওর দ্যাট এটা আমি, সো রিসেন্টলি আমার যেরকম আই হ্যাভ আ ডটার, শি ইজ 2 বছর বয়স ওর, আর তো এরপরে তো আরও আমার রিকোয়ারমেন্টটা ফ্যামিলিতে আরও বেড়ে গেছে. সেটা খুব চ্যালেঞ্জিং, এটা অনেক চ্যালেঞ্জিং. ইয়াং যারা ফাদার হয় তাদের জন্য অনেক ডিফিকাল্ট টু ব্যালেন্স ইট আউট, কারণ এই এজে আপনি আপনার ক্যারিয়ারের থেকে, ক্যারিয়ারও ডিমান্ডস আ লট ফ্রম ইউ, আবার ইউর ফ্যামিলি, পার্টিকুলারলি ইউর ইয়াং চাইল্ড অলসো ডিমান্ডস আ লট ফ্রম ইউ. এখানে স্ট্রাইকিং আ ব্যালেন্স ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট. তো এর জন্য আমি যেটা করি, আমার যেটা একটা একটা রুল আছে, সেটা হচ্ছে উইকেন্ডে I never go out. MashaAllah. That 48 hours, unless there is something very urgent, I don't do any official things. অফিসের কোনো কাজ করি না. I never go out বলতে মানে অফিসিয়াল কোনো কাজে কেউ বললো যে মিটিং বা একটু দেখা করি, কথা বলবো, এটা করি না. আমি উইকেন্ডে কমপ্লিটলি আমার সময়টা আমার ফ্যামিলিকে দিই. That 48 hours completely goes to my family. পার্টিকুলারলি মানে আমার বেবি, শি ইজ ভেরি মাচ ফন্ড অফ মি, তো ওরে সময় দেওয়া লাগে.
আর উইকডেজে বাসায় যাওয়ার পর দেরি হয়ে যায়, 8-9 বেজে যায়, তখন যেটা করি যতটুকু পারা যায় ওই 9টার পরে যখন আমি ফ্রেশ হই, দেন ডিনার করার পর বিফোর স্লিপিং ওইটা আই গিভ মাই টাইম টু মাই ফ্যামিলি এন্টায়ারলি। ওইখানে ধরেন যে ওইখানে আমি আবার সময় নষ্ট করি না। আচ্ছা, আফটার রিচিং হোম আমি ফোনটা একটা জায়গায় রেখে দিই। মাশাআল্লাহ। দ্যাট ইজ, আমি কিন্তু জেনুইনলি স্পিকিং, মানে ইটস নট লাইক আই এম সেইং ফর দ্য সেক অফ দিস পডকাস্ট। ফোনটা রেখে দিই, আই ডোন্ট টাচ দ্য ফোন। ধরেন মাঝে মাঝে যেটা হয় ঘুমের আগে একটু দেখে নেই যে কোনো কিছু হইলো কিনা, আর্জেন্ট কিছু হইলো কিনা। আমার ফোন ই মোডে থাকে, সাইলেন্টে থাকে না ফোন, আমার এই পাওয়ার সাইলেন্ট অফ করেই থাকে। আচ্ছা, কিন্তু আমার ওই যে হোয়াটসঅ্যাপ, ইমেইল এগুলো আমি চেক করি না। মানে আমি ধরেন 8টা অফিস থেকে বেরোইছি, কোনো একটা দেরি হয়ে গেল, অফিস বাসায় পৌঁছলাম ধরেন 9টায়, এরপরে আমি বিফোর স্লিপিং আমি আর ফোনটা ধরি না। অনেক সময় কালে ভদ্রে ঘুমানোর আগে অনেক সময় ফোনটা চেক করে ঘুমাই, তখন অ্যালার্ম দেওয়ার সময় ফোনটা একটু চেক করে নিই, দ্যাটস ইট। তো ওই 3 ঘন্টাও বা 4 ঘন্টা কোয়ালিটি টাইম আই গিভ টু মাই ফ্যামিলি। ওদের সাথে বসে কথা বলা, ইউনো, ওয়াচিং টিভি টুগেদার, তারপরে ডিনার করা একসাথে। ওইখানে আর কোনো ইন্টারাকশন রাখি না ফ্রম অফিস। তো অনেকে আমার যারা কলিগ, এটা আমার বাচ্চা হওয়ার পরও বেশি হয়েছে, ওরা অনেকেই 8টা-9টার পরে ফোন দেয়, এক্স কলিগ, বা আমরা তো একটা ছোটো মার্কেট, তো সবাই সবার সাথে ফোন দিয়ে কথা বলতে চায়, তো রাতে ফোন দিলে আমাকে পায় না। আমি বলে দিচ্ছি আমি রাতে এমন হয় যে আমার বেবি আমার কোলে ঘুমাচ্ছে, তা আমি চাইলেও ফোনটা যে ধরতে পারি না, আমি কথা বললে উঠে যাবে। সো এইটা আমি মেনটেন করি স্ট্রিক্টলি। উইকেন্ড ওটা কমপ্লিটলি ফর মাই ফ্যামিলি, অ্যান্ড আফটার আই লিভ অফিস রিচ হোম, দ্যাট 4-5 hour উইন্ডো ইজ অলসো কমপ্লিটলি ফর মাই ফ্যামিলি। মাশাআল্লাহ। এখানে আমি আর মিক্স করি, বাট ইন দ্য অফিস আমি আবার একদম জোনে ঢুকে যাই আর কি, অফিস জোনে ঢুকে যাই। ধরেন আই ট্রাই টু এন্টার অফিস আর্লি, 9টার মধ্যে শুরু করে চেষ্টা করি ধরেন যদি 7টার মধ্যে কাজ শেষ করতে পারি, ওই 10 ঘন্টা বা ওই 7-8 ঘন্টা কিন্তু ফোকাস দিয়ে কাজ করি, ওইখানে যতটুকু ডিস্ট্র্যাকশন অ্যাভয়েড করা যায়। সো এইগুলো আসলে একটু ডিসিপ্লিনের ব্যাপার এবং একটু একটা মাইন্ডসেটের ব্যাপার, যে আমি এটা করবো না তো করবোই না। হ্যাঁ, আমি দেখছি আমাদের একটা প্রবলেম হয় কি, ডিজিটাল ডিস্ট্রাকশন অনেক বেশি। সো দেখা গেছে আমি অফিস থেকে বাসায় চলে আসছি, আসার পর আমি ডিজিটালি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। আই এম ওয়েস্টিং আ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া। এইটা আমি সবাইকে হাইলি রিকমেন্ড করবো নট টু, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সন্ধ্যার পরে ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে দূরে থাকাটা বেটার। গিভ টাইম টু ইউর ফ্যামিলি, কোয়ালিটি টাইম, অ্যান্ড এটা করতে পারলে তখন ব্যালেন্স স্ট্রাইক করা যায়। বাট ইটস টাফ। দেয়ার উইল বি সাম ডে, যেমন আপনি হয়তো বাসায় যেতে যেতে 11টা-12টা বেজে যাবে, ইউ হ্যাভ মিটিংস, তখন ইউর ফ্যামিলি ওইটা কনভিন্স করতে হয়। এবং ওই ফ্যামিলি যদি, ইফ ইউ আর লাকি, ইউ উইল হ্যাভ আ লাইফ পার্টনার হু উইল আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড যেমন এই জন্য ওয়ারেন বাফেট একটা কথা আছে যে ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন অফ ইউর লাইফ টু চুজ ইউর লাইফ পার্টনার। তো যে কিনা এগুলো বুঝবে যে দেয়ার ক্যান বি ডেজ, ইট বোথ ওয়েজ না, এমন হতে পারে আপনার পার্টনার, মানে সে ইদার হাজব্যান্ড অর ওয়াইফ, এনিবডি ক্যান হ্যাভ দ্য সেম টাফ ডে, যে আসতে দেরি হবে, সো দ্য আদার পার্টি শুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টেক কেয়ার অফ দ্য বেবি। সো আমার ওয়াইফের অফিস শনিবার যাওয়া লাগে মাঝে মাঝে, তো দ্যাট স্যাটারডে আমি কিন্তু আমার বেবিকে টেক কেয়ার করি কমপ্লিটলি। সো এই ব্যালেন্সটা এখন স্ট্রাইক করতে হবে, যেহেতু আমরা আমাদের এখন এই টাইম অফ দিস ওয়ার্ল্ড আমরা কিন্তু এমন হয় সবাই কাজ করি, এর মধ্যে আবার প্যারেন্টসদের সাপোর্ট সবসময় পাওয়া যায় না, কারণ প্যারেন্টসরাও দেখা যায় ইদার দে লিভ ফার অর দে আর নট হেলদি এনাফ টু টেক কেয়ার, আবার কাউকে ভরসাও করা যায় না। তো তখন আপনার এর মধ্যে ব্যালেন্স আউট করা লাগবে। তো এই ডিজিটালের ব্যাপারটা যেটা বলেন, ডিজিটাল ডিস্ট্রাকশন, জাস্ট আমরা বই নিয়েও কথা বলার কথা ছিল, একটা বইয়ের মাথায় চলে আসলো, আপনার হচ্ছে ডোপামিন ডিটক্স, একটা খুব সুন্দর বই আছে, যারা আমরা মানে ফেসবুক স্ক্রলিং বা ইউটিউব স্ক্রলিং বা এই যে কি শর্টস অ্যান্ড রিলস যা আছে, হয়তো আমরাও বানাবো, আমাদেরগুলো দেখবেন, কিন্তু খারাপ যেগুলো ওগুলো দেখবেন না। সো মানে কিভাবে এই ডোপামিনটাকে একটা অ্যাডিকশনের মতো কাজ করে, সো আপনারা সবাই এই বইটা পড়তে পারেন, এবং আই গেস ইউ অলরেডি রিড অ্যাবাউট দ্য বুক। এবং এই অ্যাপসগুলো বা ইয়াগুলো আমাদের ওভাবে অ্যাডিকশনের মতন আর কি করে দেয়, এবং সত্যিকার অর্থে খুব চমৎকার লাগলো আপনার যে স্ট্র্যাটেজিটা। এবং আই ক্যান ভেরিফাই হিম, যে সে যে কথাটা বললেন উনি,
যে ছুটির দিনে কাজ করে না, যেমন এই পডকাস্টটা উইকেন্ডে আমরা করতেছি, আমরা উইকডেজে শুট করতেছি ফর দ্যাট রিজন। অ্যান্ড সন্ধ্যার পরে ফোনে যাকে পাওয়া যায় না, এটাও ট্রু। আমি মোস্টলি তার সাথে যোগাযোগ করতে হলে ওই দেখা যায় ডিউরিং দ্য ডে আমরা কথা বলি। সো আই ক্যান ভেরিফাই দ্যাট। যেটা ব্যালেন্সটা স্ট্রাইক করা যাবে। Yes, thank you. It's a great learning for myself as well. I have 2 kids. মানে আমি হয়তো বা আলহামদুলিল্লাহ, বাট এই জিনিসটা নিয়ে আমি খুব প্যারা খাচ্ছিলাম রিসেন্টলি। সো ইনশাল্লাহ মানে আই হ্যাভ গট সামথিং টেক অ্যাওয়ে অলরেডি। সো থ্যাংক ইউ। খুবই চমৎকার একটা লার্নিং ছিল আপনার সাথে কথা বলে, এটা অলরেডি আমার একটা টেক অ্যাওয়ে হলো। এখন নেক্সট কোশ্চিনের জন্য আমি আমাদের আরেকজন কো হোস্ট মিস্টার আহনাফ মোহাম্মদ তৌসিফ, আমাদের আরেকজন ভাই, ওনাকে ইনভাইট করছি। নেক্সট কোশ্চিনগুলো ওনার তরফ থেকে আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ আর এনজয়িং। Assalamu alaikum and a very good evening to you all. This is Ahnaf Mohammad Tosif and today I'll be speaking to Mr. Sakib Chaudhary CFA. তো ভাইয়া, কন্টিনিউইং আমার আলোচনা, আমরা আলোচনায় যে জায়গায় ছিলাম, আমরা একটু সম্পূর্ণ বিষয়টাকে একটু ক্যাজুয়াল রাখি। হ্যাঁ, আই উইল আস্ক ফর সাম অফ দ্য রেফারেন্সেস ফ্রম ইউর ওন লাইফ। আপনার স্টুডেন্ট লাইফে আপনি কীভাবে কী করেছেন, এবং অ্যাট দি সেম টাইম প্রত্যেকের স্টুডেন্ট লাইফে কিছু আক্ষেপ থাকে, সেই আক্ষেপগুলো সারসংক্ষেপে কীভাবে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা যায়, সেটাই আমরা একটু চেষ্টা করবো। প্রথমত হলো গিয়ে ধরেন, ফর এক্সাম্পল ইউ আর সামওয়ান অ্যাট দ্য ক্লাসরুম অফ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ইন দ্য ফার্স্ট ইয়ার। আপনি একদম প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের একজন ছাত্র। এই মুহূর্তে আপনি ধরেন 2-3 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগের পড়ার পর আপনি নতুন এক পৃথিবী আবিষ্কার করলেন, দেখতেছেন দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস। এই মুহূর্তে আপনি নিজেকে আসলে কিভাবে তৈরি করবেন, গিভেন রেট্রোস্পেক্টিভলি ইউ আর 15 years ahead? ওকে, তাহলে আপনি নিজেকে কি ahead or মানে এখন যদি আমি আবার ব্যাক করতাম, এক্স্যাক্টলি হ্যাঁ 11তে আমার ইউনিভার্সিটি ফার্স্ট, হ্যাঁ, তাহলে আপনি এখন 2011 সালের ফার্স্ট ইয়ারের সাকিব চৌধুরী, আপনি এখন হোয়াট উড ইউ টেল টু ইয়োরসেলফ? ওকে, আমি যেটা করছিলাম তখন, জি আমি ওইটাই করতাম। আচ্ছা, আই উড নট চেঞ্জ মাচ। আচ্ছা, আর আমি ধরেন আই কেম আউট ফ্রম আ ব্যাকগ্রাউন্ড ওয়ার ধরেন আমার স্কুল পুরান ঢাকায়, কলেজও পুরান ঢাকায়। আচ্ছা, তো আমার যে আপব্রিঙ্গিংটা হয়েছে ওইটা ধরেন একটু বলবো যে ইউনিভার্সিটিতে আসার পরে আমি একটু কিছু কিছু জায়গাতে আমি একটু শকড এবং ব্যাকডেটেড ফিল করছি, বিকজ ইউনো ক্লাসে তো একটা গ্রুপ ছিল যারা কিনা নতুন ঢাকার একটু মডার্ন ছেলেবেলে। সো ওদের সাথে অ্যাডাপ্ট করতে যেয়ে আমার কষ্ট বেগ পাইতে হয়েছে। সো যেমন আই কেম ফ্রম আ ভেরি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। সো আমাদের কম্পিউটার এগুলো ছিল না বাসায়। তো ওই জিনিসটা করার জন্য আই ইউজ টু স্পেন্ড আ লট অফ টাইম ইউনিভার্সিটিতে, ল্যাবে অনেক সময় দিতাম। এক্স্যাক্টলি, কারণ কম্পিউটার কেনার জন্য তখন কালেক্ট করতেছিলাম আমি এবং আমার ভাই মিলে, দুজনে টিউশনি করাতাম, টাকা জমায় আমাদের টাকা ছিল একটা কম্পিউটার কিনবো। আচ্ছা, তো ল্যাবে অনেক সময় দিতাম। তখন ফার্স্ট যেটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আসার পরে ওই যে পাওয়ার পয়েন্ট, তারপরে পাবলিশার, ওয়ার্ড, এগুলো তো খুব একটা জানতাম না। হ্যাঁ, সরকারি স্কুল, সরকারি কলেজ, তো যেটা হয়েছে ওইগুলো এমনি হয়ে গেছে। প্র্যাকটিক্যাল করা লাগে ইউনিভার্সিটি, স্কুল কলেজে ওরকম প্রয়োজন হয় নাই। তো এগুলো শেখার জন্য আই ইউজ টু গিভ ধরেন এক্সট্রা অর্ডিনারি অ্যামাউন্ট অফ টাইম আমি দিছি যাতে এগুলো শিখতে পারি ফ্রম স্ক্র্যাচ। আচ্ছা, তখন তো ইউটিউবও ছিল না, ইউটিউব ওয়াজ নট ভেরি পপুলার ছিল। ইন্টারনেট অ্যাক্সেস তো আসলে বাংলাদেশ, বিশেষ করে ঢাকায় একটা স্টুডেন্টের কাছে ওই পরিমাণ ছিল না। ওই যে ল্যাবের ইন্টারনেট অ্যাক্সেস ছিল ইনস্টিটিউশনাল ওয়াইজ। হ্যাঁ, তখন মানে আমার জন্য ইট ওয়াজ ভেরি টাফ। তো ল্যাবেই ওই যে ইউটিউবে মানে তখন ইউটিউবে এত কন্টেন্ট নাই, পাওয়ার পয়েন্টের তৈরি করা। আবার ওই পাওয়ার পয়েন্ট অ্যাপে যে ওই ওয়েব সফটওয়্যারটা খুলে নিজে শেখা, ট্রায়াল এন্ড এরর করে। আমি টাইম দিতাম। আচ্ছা, প্রচুর। একটা কথা আছে প্রবাবলি, মানে টাইম ক্যান বিট ট্যালেন্ট বিগ টাইম। টাইম অ্যান্ড কনসিস্টেন্সি। হ্যাঁ, সো আমি সময় যেটা দিয়েছি ওটাই দিতাম। হ্যাঁ, আমার কাছে মনে হয় আই ডিডন্ট ডু এনিথিং। আচ্ছা, মানে যেটা আমার চেঞ্জ করা মানে কোনো আক্ষেপ নাই, মোটা দাগে কোনো আক্ষেপ নেই। আচ্ছা, মানে প্রচুর সময় দিছি লার্নিংয়ের জন্য, এবং আমার গ্র্যাজুয়ালি ওই স্কিলগুলোকে গ্রো করছি, এবং ফাইনালি দ্যাট পেড অফ। হ্যাঁ, অ্যান্ড দ্যাট পেড অফ। পারফেক্ট, আমি যখন
শুরু করি তখন আমার প্রেজেন্টেশন স্কিল খুবই খারাপ ছিল, খুব স্বাভাবিক। খুবই খারাপ ছিল। বাট নাও ওয়ান অফ মাই কোর স্ট্রেংথ ইজ প্রেজেন্টেশন। গ্রেট গ্রেট। So in my career or even in university days, our presentation used to be very much uploaded by teachers and আচ্ছা my আচ্ছা আচ্ছা। peers. আচ্ছা। আর এখন তো আলহামদুলিল্লাহ প্রেজেন্টেশন কর্পোরেটে তো এটাই ওয়ান অফ দ্য কি স্কিল। key skills এবং I have been highly uploaded and appraised by my Down the clients, line, my হ্যাঁ। colleagues, so এটা হচ্ছে যে টাইম দিয়ে ট্রায়াল নিয়ে ইউনিভার্সিটি লাইফে আসলে ফাউন্ডেশন প্রচুর সময় দিয়ে। তো আমি সবাইকে বলবো সময় দিতে, প্রচুর সময় দিতে, প্রচুর, মানে যেখানে যেখানে ঘাটতি আছে। আমি ইংলিশ স্পিকিংও ভালো ছিলাম না, আমি আচ্ছা। একটা ইংলিশ স্পিকিং কোর্সও করছি আচ্ছা আচ্ছা। ফার্স্ট আমি এবং ইয়ার আমার প্রথম ফার্স্ট ইয়ারই প্রবলেম, আমি আর ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ার যে কোনো, আচ্ছা, আচ্ছা। আমি এবং আমার একটা ফ্রেন্ড আচ্ছা ক্লাসমেট, আমরা ওই পান্থপথে একটা স্পোকেন ইংলিশ স্পোকেন কোর্স ইংলিশ করছি। আচ্ছা আমরা দেখছি যে আমাদের এটা ইমপ্রুভমেন্ট লাগবে। সো যেখানে যেখানে ইমপ্রুভমেন্ট লাগবে ওটা করতে, ইউনিভার্সিটিতে ক্লাস করার পর ওই প্রেজেন্টেশন সব কাজ শেষ সন্ধ্যাবেলা যেতাম ক্লাস করতে আচ্ছা। স্পোকেন IELTS এর জন্যই সবাই করতেই ছিল, বাট আমরা দিয়েছি হচ্ছে প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ করার জন্য আমরা করছিলাম এই কোর্স, নট ফর IELTS। না তা তো খুব স্বাভাবিক, বুঝতে সো যেখানে যেটা লাগছে তো গেভ আ এনর্মাস অ্যামাউন্ট অফ টাইম তখন, মানে পুরা ওই 4 বছরের প্রথম 2 বছর অনেক ইম্পর্টেন্ট, প্রচুর সময় দিচ্ছে। এবং যেমন হয়তো কি আমার ওই দেখা যায় সকালে 7টা-8টার দিকে প্রথম বাসে চলে আসতাম, একদম শেষ বাসে যেতাম। সো ওই পুরোটা দিনই ক্লাস থাকুক বা না থাকুক ইউনিভার্সিটি কাটাইতাম। আর আপনার তো বাসাও মোটামুটি কাছে, খুব কাছাকাছি। খুব দূরে তো খুব না। দূরে না। আচ্ছা তো যেটা হয়তো কি ধরো তোমার মানে ইউনিভার্সিটিটাকে মানে একদম বলবো যে সামহাউ আই গট গুড ফ্রেন্ডস লাকিলি, একদম নিজের বাসা বানায় ফেলছিলাম আর কি। হলে থাকতাম না, তো একদম বাসা বানায় ফেলছে, মানে একদম 12-14 ঘন্টা ইউনিভার্সিটি থাকতাম, আড্ডা, খাওয়া দাওয়া, লার্নিং সব কিছু এখানে। পারফেক্ট। আরেকটা কাজ করতাম, আমার মনে হয় এটা এইখানে আমার একটু আক্ষেপ আছে বলতে পারি, যে সেটা ফাইনালি যে কিছু কম্পিটিশন আমি জয়েন করতেছিলাম, আচ্ছা ওইগুলো একটু বেশি বললে ভালো হতো। ভালো হইতে। হ্যাঁ কম্পিটিশনগুলো জয়েন করলে কি হয়েছিল তখন প্র্যাকটিক্যালি যেটা পড়তেছিলাম ওটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখতে পাচ্ছিলাম। মানে একটা কেস কম্পিটিশন আমরা করতেছিলাম, আমরা 2-3 জন ক্লাসমেট মিলে, সেটা হচ্ছে বিজনেস প্ল্যান তৈরি করা। আচ্ছা। তো বিজনেস প্ল্যান তৈরি করা মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে হবে, প্রজেকশন দেওয়া লাগবে, তারপর NPV ক্যালকুলেট করা লাগবে। তো ওটা তো আপনি ইউনিভার্সিটির কোর্সে করতেছেন ফর লার্নিং, গিয়ে তো করবেনই। হ্যাঁ বাট আপনি এটা প্র্যাকটিক্যালি করতেছেন বা প্রেজেন্ট করতেছেন টু সামওয়ান হু ইজ বেসিক্যালি এক্সপার্ট ইন দ্য সেক্টর, হয়তো কোনো একটা কম্পিটিশনে জাজ হিসেবে আসছে। তো ওইখান থেকে যে লার্নিং হচ্ছে, দ্যাট ইজ ধরেন ওটা যেটা করতেছে আপনার একাডেমিক লাইনটাকে সিমেন্টিং করতেছে ইন ইউর ব্রেইন। পারফেক্ট পারফেক্ট। এইটা আরও বেশি করে করলে ভালো হইতো। বাট তারপর যেটা হয়েছে কি, আমাদের তো যেহেতু কামিং ফ্রম মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, আমাদের তো অনেক আবার টিউশনই করানো লাগতো প্রচুর, তো টু সার্ভাইভ। আবার উইকেন্ডে কোচিংয়ে ক্লাস নিতাম। তখন আবার আরেকটা প্র্যাকটিস ছিল, এখনও আছে, এই যে ফ্রিল্যান্সিং লেখালেখি। আচ্ছা হ্যাঁ। ওইটা আমি একটু কম করতাম, কারণ আমার কোচিংয়ে ক্লাস নিতে আই উড ফিল মোর কমফোর্টেবল কথা বলতে, কারণ যেহেতু যে প্রেজেন্টেশন স্কিল গ্রো করে ফেললো, ক্লাস নিতে নিতে জিনিসটা আরও বাড়লো। সো ওইটা আরও বেশি স্কিলটাই শার্পেন হলো। পারফেক্ট। সো একটা বিষয় ভাই আমি আপনার সাথে অ্যাড করবো, সিন্স বোথ অফ আস আর ফ্রম দ্য ভেরি সেম ডিপার্টমেন্ট, সো অ্যাজ তারিফ ভাই, জি, মানে আই উড রিয়েলি বি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু দ্য ডিপার্টমেন্ট, কারণ আমি ডিপার্টমেন্টে এসে মোটামুটি যে জিনিসটা ফিল করলাম, ধরেন আই এম এ ফার্স্ট ইয়ার গাই, হ্যাঁ, প্রথম আমার ওই যে আমি C ইউনিট ভর্তি পরীক্ষায় 4th হই এবং এর পরবর্তীতে ডিপার্টমেন্টের প্রথম সারির দিকেই থাকি। তো এই জন্য প্রথম সারি আমি ফিল করলাম যে ইটস এক্সট্রিমলি ডাইভার্স, মানে একদম মানে এত ডাইভার্সিটি বাংলাদেশের মধ্যে থাকা সম্ভব, এবং এক ছাদের নিচে এটা মানে ডাইভার্স বলতেছি ফ্রম এ ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, অ্যাট দি সেম টাইম ডাইভার্স ইন ধরেন আউটরিচ টু দ্য ওয়ার্ল্ড, মানে বাংলাদেশের এমন কোনো কোণা নাই যেই কোণা থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আসে না, স্টার্টিং ফ্রম লালমনিরহাট চুয়াডাঙ্গা থেকে শুরু করে একদম গুলশান বরণী বাড়িধারা পর্যন্ত। তাই এটা কিন্তু দিস ইজ আ ম্যাসিভ লার্নিং প্ল্যাটফর্ম, এটা স্বীকার করতে হবে। এবং অ্যাট দি সেম টাইম আন এক্সপিরিয়েন্স উইচ হ্যাড এক্সট্রিমলি হিট মি হার্ড, সেটা হলো যে আমি দেখতাম যে কিছু ছেলেপেলে আছে, বন্ধুবান্ধবী আমাদের, হ্যাঁ, ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, গান বাজনা করতেছে, ট্যুর দিতেছে, ফুর্তি ফার্তি ঘোরাঘুরি করতেছে, কিন্তু আমার রেজাল্ট অনেক ভালো। তাহলে ওটা পরে কখন?
প্রথম আমার এরকম মনে হতো, তাহলে ওরা পরে কখন আসলে? আবার কিছু মানুষ আছে ওরা সারাদিন পরেই কিন্তু রেজাল্ট ভালো না। তাহলে আসলে মানে পড়াশোনা, লার্নিং এবং রেজাল্ট, এই তিনটা আর 3 ডিফারেন্ট ডাইনামিক্স। হ্যাঁ, মানে আপনি বই নিয়ে বসে থাকলে ভালো রেজাল্ট করবেন, ইটস নট দ্যাট লিনিয়ার, এরকম সোজা না। আর আরেকটা জিনিস আই উইল অ্যাড টু ইউর এক্সপেরিয়েন্স, সেটা হলো গিয়ে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আমাদের একাডেমিক্স চাপটা কিন্তু কম। ফার্স্ট ইয়ারে তো একদম অত্যাধিক কম, আমি বলবো মোটামুটি ইন্টারে যা পড়ছি ওইটা বিক্রি করেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে যায়। তাই ধরেন ফার্স্ট ইয়ারে একদমই কম। হ্যাঁ, জেনারেল সায়েন্স থাকে, ওই যে ইন্ট্রোডাকশন টু XYZ টাইপ বেসিক কোর্সগুলো থাকে। তাই ওইখানে কিন্তু সেলফ ডেভেলপমেন্টের একটা অনেক বড় সময়। কারণ আপনি ফোর্থ ইয়ারে আপনি যেরকম স্পোকেন ইংলিশ করছেন, এটা ফোর্থ ইয়ারে পারবেন না, সম্ভব না। MBA তে সম্ভব না। তো এইটা কিন্তু আসলে ফার্স্ট ইয়ারেই। অ্যাট দ্য সেম টাইম ধরেন সফট স্কিল ডেভেলপ করা, কিছু টেকনিক্যাল স্কিল ডেভেলপ করা, এইটার সময় কিন্তু ফার্স্ট ইয়ারেই। হ্যাঁ, রিসেন্টলি আমি একটা পডকাস্ট শুনতেছিলাম, ওখানে বলতেছিল যে বিশেষ করে বিজনেস স্কুলগুলোতে গ্র্যাড স্কুল শুড বি 18 months কোর্স। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা ধরেন প্রায় কত 48 মাস পড়ি, তাই না? তাই 48 মাস আসলে পড়ি বিষয়টা এমন তো না। পড়ি আসলে কিন্তু ধরেন ওই 20 থেকে 25 মাস, মানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসলে পড়াশোনাটা শুরু হয়। পড়াশোনা বলতে যা বুঝায়, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মোটামুটি সেলফ ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে বাংলাদেশে। এবং এই মুহূর্তে স্পেশালি পোস্ট কোভিড সেলফ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হ্যাজ হাইলি ইনক্রিজড। হ্যাঁ, আপনি একদম ঘরে বসে অনেক কিছু চাইলে শিখতে পারেন। এটা হয়তো আপনাদের সময় একদমই ছিল না, প্রচণ্ড রকমের অপ্রতুল ছিল। হ্যাঁ, এই বর্তমানে কিন্তু অপরচুনিটির পরিমাণ অনেক বেশি। এবং অ্যাট দি সেম টাইম আরেকটা জিনিস যেটা আই উড লাভ টু সাজেস্ট দ্য ইয়াং জেনারেশন, যে আপনি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে একদম কনফার্ম হয়ে হয়তো বলতে পারবেন না আপনি কোন ইন্ডাস্ট্রিতে বা কোন ক্যারিয়ারে যান, ঠিক আছে, তবে ইউ নিড টু ফাইন্ড অ্যাট হোয়াট ইউ আর গুড অ্যাট। মানে আপনাকে আসলে কী জিনিস টানে, মানে কোন ইন্ডাস্ট্রিটা আসলে আপনাকে মজা দেয়। হ্যাঁ, এইটা যদি আপনি ধরে ফেলতে পারেন, পরে ধরেন একজন মানুষের 30 বছরের ক্যারিয়ার, আমরা যেই জগতে বা যেই যুগে আমরা সামনে পদার্পণ করবো, 30 বছর ক্যান বি ডিভাইডেড ইন্টু 10 ইন্ডাস্ট্রিজ ইভেন। হ্যাঁ, তাই না? আপনি ধরেন ফাইন্যান্সে আছেন, একদম ধরেন আপনি ক্যাপিটাল মার্কেটে আছেন, 5 বছর পর আপনি হয়তো ব্যাংকিংও থাকতে পারেন। এক সময় দেখবেন ইন্স্যুরেন্স মার্কেট ভালো, ইন্স্যুরেন্স থাকতেই পারেন। হ্যাঁ, এবং দিনকে দিন এই জিনিসটা আরও বাড়বে, এই জিনিসটা আরও বাড়বে। এবং ডুয়াল প্রফেশনালিজম একটা কনসেপ্ট কিন্তু এখন অলরেডি আছে। প্রচুর ডাক্তার প্র্যাকটিস করতেছে কিন্তু আবার ব্যবসা করে, ট্রেডিং, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, আছে না? ইঞ্জিনিয়াররা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে। আবার ব্যবসায়ী দেখা গেছে সে অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্টও প্র্যাকটিস করতেছে, এরকম ডুয়াল প্রফেশন তো আছেই। কিন্তু আপনি যদি ইনিশিয়ালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বুঝে ফেলতে পারেন, আমাকে বোধহয় FMCGটা আমার কাছে মজা লাগে, এই যে এত রকম জিনিস মানুষকে খাওয়াইতে পারে। অথবা আপনি যদি বুঝে ফেলতে পারেন আই এম গুড অ্যাট নাম্বারস, আমি ব্যাংকিংয়ে যাব। অথবা না, আমার তো আসলে ফ্ল্যাক্স স্ট্যান্ডওয়ালা গাড়ি ছাড়া মজাই লাগতেছে না, আমার তো বোধহয় MP3 পড়াই উচিত। এরকম যে কোনো সেক্টরই হোক, মানে ইফ ইউ ক্যান ফাইন্ড ইউর সেলফ যে আমি কোন জিনিসটা চাই, তাহলে কিন্তু দেখা গেছে আপনার অন্তত ইনিশিয়ালি আপনার পাথটা খুব সহজ। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে ভাই আমি যদি আরেকটু সামনে আগাতে চাই, যে গেটিং আওয়ার সেলফ প্রিপেয়ার্ড ফর দি কর্পোরেট। হ্যাঁ, মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো এভাবে গেল, সেলফ ডেভেলপমেন্ট চেষ্টা করলাম, কিছু হলো কিছু হলো না। এরপরে কর্পোরেট যখন আসছে, আমি ধরেন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, এখন আমি আসলে নিজেই কর্পোরেটের জন্য কিভাবে তৈরি করব, এর মধ্যে আমি আপনাকে একটু কয়েকটা ভাগ করে দিই। এক তো হইল গিয়ে আমার ডকুমেন্টেশন, মানে ধরেন আমার রেজাল্ট ভালো থাকা লাগবেই, এটার কোনো বিকল্প নেই। এবং দ্বিতীয় হইল গিয়ে আমার সিভিতে আসলে আমি এক্সট্রা কারিকুলার কী অ্যাড করতেছি, এটা আপনি আমাকে একটু গাইড করবেন। হ্যাঁ, আমাদেরকে গাইড করবেন যে হাউ ইউর CV শুড লুক লাইক। হ্যাঁ, শুড ইট বি আ 1-page CV? আমি কি জাস্ট আমার জব ডেসক্রিপশন লিখে দিব, নাকি আমার অ্যাজ আ ফ্রেশার CV কীরকম হওয়া উচিত, অ্যাজ আ 3 to 5 years এক্সপিরিয়েন্স তখন আমার সিভিটা কীরকম হওয়া উচিত, হোয়াট শুড বি আই ফোকাসিং অ্যাট। এবং 3 নাম্বার যেটা, হোয়াট শুড বি মাই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। আমি কি ফেসবুক এবং লিঙ্কডিন একইভাবে ব্যবহার করব, নাকি লিঙ্কডিনটার বিষয়ে খুব সাবধানী হব, নাকি আবার আমার সোশ্যাল মিডিয়া ব্যবহারই করব না, এটা তো যেহেতু মানুষ অনেক খারাপ কথা বলে, ইটস মোর অফ আ ভাইস দেন আ ভার্চু, সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ অ্যাভয়েডই করবো। মানে হোয়াট শুড বি মাই গো টু স্ট্র্যাটেজি গিভেন আই এম আ 4th year স্টুডেন্ট? ওকে, নাইস, ভেরি নাইস কোয়েশ্চেন। এখন ফোর্থ ইয়ারে আমি আমারটা বলি, আমি যেটা করতাম, আমি ডিরেক্টলি জব অ্যাপ্লাই করতাম অনেক। আচ্ছা, মানে আমি জানি আমার কিন্তু এখনো এলিজিবলই না, কারণ পাসই করি নাই। হ্যাঁ, পাস করবো আরো 6 মাস পর, আমি জানিও না পাস করবো কিনা, বাট আই ইউজ টু অ্যাপ্লাই। তাহলে তো আপনি one step ahead. হ্যাঁ, one step ahead. Surprisingly, they used to call me. আচ্ছা, knowing that I am a 4th year student, তো সিভিতে লিখে দিতাম না যে কারেন্টলি
Seven semester. 7 semester. They used to call me. আচ্ছা মানে And- কোন ইন্ডাস্ট্রিতে বা কোন Capital market. ক্যাপিটাল মার্কেট পারফেক্ট Capital market. Because আমি তো আগেই বললাম মানে আপনার যে niche-এ, আপনার আমি আমার niche-এ। নিশটা আগেই পেয়ে গেছি। Perfect. হ্যাঁ। তো 4th ইয়ারে শুরু করলাম সিভি ড্রপ করা, Okay. ইমেল করা, হোয়াটসঅ্যাপের সিভি। তখন না হোয়াটসঅ্যাপ WhatsApp তো মেসেঞ্জার ছিল না, তখন ওটা- মেসেঞ্জারে অ্যাটাচ করা যেত। আচ্ছা তো যাকে যাকে পারলাম দিলাম। ইমেইলে মোস্টলি তখন জিমেইল সবাই ইউজ করতো। তো তখন আমরা কয়েক জায়গা থেকে অনেক জায়গা থেকে কল পেতাম, অনেক জায়গা থেকে কল। তাহলে এটা তো মানে আপনার হয়তো আউট অফ কিউরিসিটি রাখতো হয়তো যে হ্যাঁ, দেখে দেখি না ছেলেটা কি বলে। এত তাড়াতাড়ি সিভি ড্রপ করলো। তো আমি ইন্টারভিউ দিয়ে দিয়ে দেখতাম, আমি তো 17 ব্যাচ, 14 ব্যাচ, 15 ব্যাচের ভাই আপুরা বসে আছে ইন্টারভিউ ওয়েটিং রুমে। তো ওরা আমাকে বলতো তুমি কেন আসছো? ভাই এমনি আসছি, আমি তো দেখা সাক্ষাৎ করতে। দেখি। তো পরে দেখলাম কি ইন্টারভিউতে ঝাড়ি টাড়িও খেতাম অনেক, কারণ ভুলভাল বলে দিতাম। অবশ্যই কারণ এমন কিছু জিজ্ঞেস করছে আমি হয়তো একটা পড়িও নাই, জানি না, বা কিন্তু- পড়লে ভুলে গেছি, বা ওই নলেজটাই আমার তৈরি হয় নাই ওইটা বুঝার কোয়েশ্চেনটা। তো এই ঝাড়িটা রেখে অনেক ইন্টারভিউ থেকে বেরোয় আসছি, বাট এটা কিন্তু আমাকে হেল্প করছে অবশ্যই হ্যাঁ মানে এই টু প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ দ্যাট ম্যাটার্ড। অবশ্যই হ্যাঁ মানে আপনার বাকেট তো বড় হয়েছে বড় হয়েছে। আমি অ্যাকচুয়ালি 6 মাস আগে থেকেই 7 সেমিস্টার থেকে আমি সিভি ড্রপ করা শুরু করছি। পারফেক্ট ইটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি। হ্যাঁ এটা, এবং আমার এখনো মনে আছে 7 সেমিস্টারের এই কোনো একটা প্রেজেন্টেশন চলতেছে, তখন আমার একটা ইন্টারভিউ আছে। আচ্ছা তো আমি প্রেজেন্টেশনটা শেষ করে ইন্টারভিউ দিয়ে আবার চলে আসছি, কারণ ম্যাম বলছিল সবার থাকতে হবে। আচ্ছা ওই ইন্টারভিউটা মতিঝিলে ছিল। আচ্ছা ইন্টারভিউ দিয়ে আবার চলে মোটামুটি আসছি। কাছেই। হ্যাঁ, তো ম্যাডাম আমাকে পাইছেও যে ঠিক আছে আমি ছিলাম ক্লাসের এন্ডে, আবার উনি সবাইকে চাইছে যে সবাই থাকবে, রোল কল করবে। তো আমি ওই মাঝখানে ইন্টারভিউ দিয়ে চলে আসছি। তো তখন জিজ্ঞেস করছেন না কোথায় না ওই ও খেয়াল আচ্ছা করা নেই। আচ্ছা সো এটা আর কি আমার মধ্যে ছিল। আর সিভি প্রিপেয়ার করা শুরু করছি ওই 3rd ইয়ারের শেষ থেকেই। পারফেক্ট হ্যাঁ, এটা যেটা হয়েছে যে সিনিয়র যারা তখনকার দিনে তাদের থেকে যারা যে ইন্ডাস্ট্রিতে ভালো করতেছে হ্যাঁ কিছু ওয়ার্ডস অফ উইজডম শেয়ার তার সাথে তাদের সাথে আগে থেকে কানেক্টেড থাকা, তাদের থেকে সিভির ফরম্যাট নেওয়া। ভেরি ইম্পর্টেন্ট ভেরি ক্রুশিয়াল। তো সেই ফরম্যাটটা নেওয়ার পরে ওইখানে সিভিটা ট্যাগ করা, দেন তাকে দেখানো। বিকজ আপনি যখন স্টুডেন্ট, আপনার তো কয়েকজন থাকবে যাদের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করেন হ্যাঁ মেন্টর মনে গো টু মেন্টর হ্যাঁ ইউ হ্যাভ টু হ্যাভ আ মেন্টর, সেট অফ মেন্টরস। অবশ্যই ইটস আ মাস্ট, অবশ্যই ইটস আ মাস্ট। অবশ্যই তো ওই মেন্টরদেরকে আপনার বলতে হবে যে ভাই আমাকে একটা ভালো ফর্মেট দেন, দে উইল ডেফিনেটলি হেল্প। আমাকে কেউ না কেউ একটা ফর্মেট দিচ্ছে, অবশ্যই ফর্মেটটা আমি নিলাম, নেওয়ার পর সিভি বানালাম। তো পর ওনাকে দেখালাম ভাইয়া এই সিভিটা লিখছি কেমন মনে হচ্ছে, হি গেভ মি আ ফিডব্যাক। ওই করে করে ইমপ্রুভ করলাম। এমন হয়েছে আমি এরকম একটা ব্রোকারেজ হাউসের ইন্টারভিউ দিতে গেছি, দে লাইক মি এবং তারা আমার সিভিটা দেখার পর ওই এইচআর হেড আবার ফিডব্যাক দিচ্ছে সিভিতে, এরকমও কিন্তু আপনি পাবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলছে তুমি সিভিটা এইভাবে না লিখে এইভাবে লেখো। হুম উনি বুঝছে যে আমার ভেরি ইয়াং, হ্যাঁ, হ্যাঁ, fresh grad, হ্যাঁ। উনি আমাকে আবার বলে দিচ্ছে তুমি এইভাবে না লিখে এইভাবে লেখো আরো বেটার হবে। সো এটা কিন্তু আপনি ইটস লাইক আ ডকুমেন্ট দ্যাট উইল রিপ্রেজেন্ট ইউ রিপ্রেজেন্ট। আপনি এটাকে ইমপ্রুভ, লাইক ইউ ইমপ্রুভ ইউর সেলফ ডেইলি, প্রবলি ইউল অলসো ইমপ্রুভ ইউর সিভি ডেইলি। কনসিস্টেন্টলি ইমপ্রুভমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে ওয়ার্ডটা আমি এরকম হয়েছে, আচ্ছা আমি ভাবছি কি এই ওয়ার্ডটা না লিখে এই ওয়ার্ডটা লিখি। আচ্ছা হঠাৎ করে একদিন রাতের মনে হলো যে কালকে সকালে ঘুম থেকে উঠে এটা এডিট করে দিব। আচ্ছা So, চিন্তা করতে থাকে এটা নিয়ে ইমপ্রুভমেন্ট, দ্য ওয়ে ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ টু ইমপ্রুভ, সেম দ্য সিভি ইজ বেসিক্যালি ইউর সেলফ স্পিচ। এক্স্যাক্টলি তো এটাকে ইমপ্রুভ করতে হবে আমার mirror। যতটুকু পসিবল। তো ভাই আমরা যেখানে ছিলাম হ্যাঁ আমরা একটু একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স চাই আপনার থেকে। প্রথমত হলে গিয়ে হাউ টু প্রিপেয়ার মাই সিভি ফর দ্য জব মার্কেট। হ্যাঁ একটা সিভি যদি আমি কয়েকটা ভাগ করি ফর ফ্রেশ গ্র্যাড স্পেশালি, হ্যাঁ আর প্রথমে একটা প্রশ্ন, আমরা কি ছবি দিব কি দিব না। আমরা যেমন অনেক ফরেন কোম্পানিতে আমি যখন অ্যাপ্লাই করেছি অনেকে ছবি নেয় না। হ্যাঁ 2 নাম্বার হলো গিয়ে আমার বাসার অ্যাড্রেস কি থাকবে না। আমার কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে ফোন নাম্বার এবং ইমেল তো মাস্ট। আচ্ছা এরপরেই যদি আসি ইন্ট্রোটা কতটুকু থাকবে, এটা কি আমার ইন্ডাস্ট্রি স্পেসিফিক থাকবে, আমি ইন্ট্রোতে কতটুকু স্পেসিফিকেশন মেনশন করব। এরপরে যদি আসি অ্যাজ এ ফ্রেশ গ্র্যাড, আমার তো আসলে খুব বেশি এক্সপিরিয়েন্সের জিনিস লেখা নাই, তবুও আমি যদি কোনো ইন্টার্নশিপ ইন দ্য মিন টাইম করে থাকি, অথবা যদি অন ক্যাম্পাস জব, এখন যেমন অনেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয় বিভিন্ন এমএনসি এবং আদার কনগ্লোমারেটের, এটা কতটুকু থাকবে, আমি কি সেখানে কতটুকু আমার জব ডেসক্রিপশন লিখবো। এবং এরপরে আসে একাডেমিক্স, ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিক্স, আমার ডিপার্টমেন্ট, আমার সিজিপিএ। এর পরের পার্টটাই যদি আমি বলি আমার হলো গিয়ে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমার কোনো ক্লাব
কোন ক্লাবে কোন ক্যাপাসিটিতে আমার কন্ট্রিবিউশন কী ছিল। এরপরে আরেকটা কি ফ্যাক্টর যেটা আমি অধিকাংশ সিভিতে দেখি, পার্সোনাল জিনিস যেমন ব্লাড গ্রুপ, বাবার নাম, মায়ের নাম, হবিজ, এগুলো আসলে কতটুকু রেলেভেন্ট। এবং সর্বশেষ প্রশ্ন, শুড ইট বি জাস্ট আ 1 পেজ সিভি নাকি আমি 2-3 পেজ পর্যন্ত যাব? এবং এরপরে লাস্টে একটা রেফারেন্সের বিষয় তো আছে। ফ্রেশ গ্র্যাডদের জন্য রেফারেন্স তো আপনার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের একজন অনারেবল ফ্যাকাল্টি, এবং ইন অ্যাডিশন টু দ্যাট আপনার কর্পোরেট যার সাথে আপনি কাজ করেছেন, তাই তো? আপনি একটু প্রত্যেকটা সাব পয়েন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট যদি একটু অ্যাড্রেস করতেন আমাদের জন্য। ওকে, সো স্টার্টিং ফ্রম রাইট ফ্রম দ্য টপ। ছবি ম্যান্ডেটরি না আমার মনে হয়। এক্স্যাক্টলি। আপনি তো এখন যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কটা লিঙ্ক দিয়ে দেওয়া। হ্যাঁ, তো কেউ যদি আপনার ছবি দেখতে চায় লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখতে পারে। লিঙ্কডইনে ইউ শুড অলওয়েজ ইউজ আ প্রফেশনাল শিওর ফটো এটা একটা শেখার বিষয়, ডিসপ্লে শেখার বিষয় ফটো। আছে। হ্যাঁ, সো ওটা দিয়ে আপনার ছবি দেখে গেল, পারফেক্ট। ও যদি দেখতে চায় আপনার ফটো, ওটা গুড এনাফ। আর অ্যাড্রেস, বাসার অ্যাড্রেসটা থাকলে ভালো, আচ্ছা। কারণ যে হায়ার করে ও প্রক্সিমিটিটা proximity-টা চিন্তা করে। মেজার করতে চায়। হ্যাঁ, ও- আসা যাওয়াটা ধরেন যদি আপনি নাও দেন, ও ইন্টারভিউতে আপনাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করবে একটা পর্যায়ে। যদি ও আপনাকে পছন্দ করে ফেলে, দে মাইট আস্ক যে আপনি থাকেন কোথায়। এক্স্যাক্টলি, মানে অফিস যদি বনানি হয়, আপনি যদি ফর এক্সাম্পল ইফ ইউ স্টে ইন রামপুরা ইজ তবুও কাছে, বাট আপনি যদি ধরেন পুরান ঢাকা, লালবাগ ওই এলাকায়, বা হ্যাঁ, সেক্ষেত্রে তো ও চিন্তা করবে আপনি কি তাহলে টাইমলি অফিসে আসতে পারবেন কিনা। এবং কনভেন্স, এবং হ্যাঁ। মানে ঢাকা শহরে কমোশন ইজ এ ম্যাসিভ চ্যালেঞ্জ। উইল ইট বি আ বার্ডেন ফর ইউ? হ্যাঁ, তখনও হয়তো আপনাকে এই কোয়েশ্চেনটা করতে পারে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন ইউ হ্যাভ টু জাস্টিফাই যে আপনি কিভাবে, হাউ ডু ইউ ম্যানেজ। ম্যানেজ। পারফেক্ট। এটা থাকা ভালো ওকে লোকেশন। ওকে আর ইন্ট্রোটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্পেসিফিক হওয়া লাগবে, ওকে। এবং অবশ্যই ইট হ্যাজ টু বি রিটেন অরিজিনালি। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে কপি করে, উইচ ইজ আ ব্যাড থিং। হ্যাঁ, এবং এটা পড়লে বোঝা যায়, বুঝাই যে আপনি কপি করছেন। ইট হ্যাজ টু বি রিটেন, ইট হ্যাজ টু বি ইয়োর, মানে ইয়োর ইন্ট্রোডাকশন। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে এটা ধরেন আপনি লিখে এটা আপনি চ্যাট জিপিটি দিয়ে রিফ্রেশ করতে পারেন, ফর ইমপ্রুভমেন্ট, হ্যাঁ হ্যাঁ, বাট নট ফর কপি পেস্টিং। হ্যাঁ, এক্স্যাক্টলি মানে আপনি অ্যাকচুয়ালি আপনাকে কিভাবে 1-2 লাইনে ইন্ট্রোডিউস করবেন এক্স্যাক্টলি, পারফেক্ট। টু আ প্রফেশনাল ওয়ার্ল্ড। হ্যাঁ, দ্যাটস ইট। ওটাই করেন। আগে থেকে কারো জায়গা থেকে ডোন্ট কপি। লেখেন না, ভুলভাল হইলেও লেখেন, চ্যাট জিপিটি দিয়ে ইমপ্রুভ করা। হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিক করে দিবে, ও তো ঠিক করে দিবে। জাস্ট শব্দগুলো নিজে বলেন না, চ্যাট জিপিটি উইল ইমপ্রুভ ইউর প্রেজেন্টেশন, রাইট? পারফেক্ট। আর ইন টার্মস অফ স্কিলস অ্যান্ড ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, আমি বলবো যে অবশ্যই এই 4 বছরে ইউ শুড গ্যাদার অ্যাজ মাচ এক্সপিরিয়েন্স অ্যাজ পসিবল। সেটা যদি ইন্টার্নশিপ হয়, পার্ট টাইম জব হয়, এখন তো ওয়ার্ক ফ্রম হোম করা যায়, যদি অন ক্যাম্পাস জব হয়, পসিবল হলে ভালো। সবার ওই সময় সুযোগ নাই, সম্ভব হবে যাদের খুব আছে তাদের জন্য হইলে খুবই ভালো, খুব স্বাভাবিক। না হইলে ইটস নট আ বিগ ডিসঅ্যাডভান্টেজ, বাট হইলে বেটার। এগুলো অবশ্যই প্রেজেন্ট করা এবং খুবই টু দ্য পয়েন্ট লেখা। হ্যাঁ, অনেকে না বেশি লিখে ফেলে। আপনি অ্যাজ এ ক্যাম্পাস এটা কী করছেন আর কতটুকু আপনি করতে পারেন এটা তো আমি জানি। তাহলে বাড়াই লিখলে তখনই কোয়েশ্চেনেবল হয়ে যাবে না। ডোন্ট এক্সাজারেট। এক্স্যাক্টলি, আপনার যে ইন্টারভিউ নিচ্ছে সে এই স্টেজটা পার করে আসছে, অবশ্যই সে জানে, তো জানে আপনি কি করতে পারেন ইউনিভার্সিটিতে। সো বাড়ায় লেখার কিছু নাই। আর যদি কোনো কিছু লেখেন, ইট হ্যাজ টু বি সামথিং ইউ ক্যান ভেরিফাই। হ্যাঁ, আমরা এরকম অনেক ইন্টারভিউ নেই, অনেক কিছু লিখে রাখে, তো পরে বলি যে তুমি কি একটা ডকুমেন্ট লিখে দেখাতে পারো? বলে না ভাই, তো কোনো ডকুমেন্ট নেই। তার মানে ও আসলে করছে কিনা, আমার কিন্তু এখন ট্রাস্টটা উঠে যাচ্ছে ওর উপর। মানে দিস এ ম্যাসিভ কোয়েশ্চেন মার্ক। সো ডোন্ট ব্রেক ট্রাস্ট। তো যেটা লিখবেন বা বলবেন ইন্টারভিউ পরে, ইট হ্যাজ টু বি ভেরিফাইবল। আপনি যাতে ডকুমেন্ট দিতে পারেন, অথবা একটা লিঙ্ক অ্যাটলিস্ট শেয়ার করতে পারেন। হ্যাঁ, এখানে ছিলাম, এখানে গেলে আপনি দেখবেন আমার ছবি আছে বা আমি এই ইভেন্টে কাজ করছি। It has to be verifiable from a publicly available source. পারফেক্ট। Or a document that you provide. আচ্ছা, তারপরে সেম গোস ফর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যতটুকু করা যায়, কম্পিটিশনগুলো জয়েন করা, এগুলো থেকে ম্যাসিভ লেভেলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। ম্যাসিভ নেটওয়ার্কিং অ্যান্ড প্র্যাকটিক্যাল লার্নিং, রিয়েল ওয়ার্ল্ড লার্নিং হয়। মানে আমি যদি আমার ফার্স্ট জবটা বলি, ব্র্যাকি পেলে, আমি জবটা পাইছিলাম বিকজ আমি একটা কম্পিটিশনে, একটু বলছিলাম, একটা বিজনেস প্ল্যান কম্পিটিশন করছিলাম।
তো আমি জানতেছি ওইখান থেকে আমি বুঝে গেছি হাউ আ ব্র্যান্ড শুড গ্রো, হাউ আ বিজনেস শুড গ্রো। তো যখন আমাকে জিজ্ঞেস করছে ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজে, তখন হেড অফ রিসার্চ যিনি ছিলেন মাই মেন্টর, তো উনি আমাকে বলছে কীভাবে একটা ব্যবসা গ্রো করা উচিত, হোয়াট ডু ইউ থিঙ্ক। তো তখন ওই কম্পিটিশনের লার্নিংটা থেকে আমি একদম এক্সট্রাক্ট করে রিয়েল বাংলাদেশ পার্সপেক্টিভে অ্যান্সার করছি। হি লাইক ইট আ লট। সো ওই যে 2-3 মিনিট আমার এক্সপ্লেনেশন, ওটাই ধরেন আমার দে ওয়ার সোল্ড। সো ওই জিনিসগুলোকে অবশ্যই আমি অনেক বলবো যে যতটুকু পারা যায় কম্পিটিশন করে নিজেকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে অভ্যস্ত করা এবং কাজ করে, ইদার থ্রু কম্পিটিশনস অর থ্রু ওয়ার্কিং পার্ট টাইম, নিজেকে ইন্ট্রোডিউস করা, নিজেকে অভ্যস্ত করা উইথ দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। হ্যাঁ, কারণ ইন্টারভিউতে আসলে কেউ একাডেমিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, কারণ দোজ হু আর হায়ারিং ইউ, ওরা একটা প্রবলেমে আছে, চাচ্ছে আপনার সমাধান করতে পারবেন কিনা। হ্যাঁ, সো আপনার ওই একাডেমিক স্কিলস নিয়ে নোবডি ইজ বদার, একাডেমিক নলেজ নিয়ে আপনি কি ভালো এক্সেল পারেন তাহলে কয়েকটা এক্সেলের করে দেখান, স্যাম্পল ওয়ার্ক দেখান, দ্যাটস ইট। ভালো প্রেজেন্টেশন পারেন, গিভ আস আ স্যাম্পল, আমরা একটা টপিক দিয়ে দিই, মেক আ প্রেজেন্টেশন, প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ আস, দ্যাটস ইট। আমার একটা প্রেজেন্টার লাগবে অফিসে, আই নিড সামওয়ান হু ক্যান স্পিক ইংলিশ রিয়েলি ওয়েল, পারফেক্ট, দ্যাটস ইট। আমি হায়ার করতেছি কারণ আমার একটা প্রবলেম আছে, আমি সলভ করার লোক লাগে। আর ইউ দ্যাট প্রবলেম সলভার? এক্স্যাক্টলি। আপনার একাডেমিক আসলে আমার সাথে খুব একটা আমি পার্সোনালি, এটা আমার ভিউ, আমি সিজিপিএ দেখি না, এটা আমার পার্সোনাল, কারণ আমার সিজিপিএ ভালো খারাপ, বাট আমি ডাজন্ট মিন যে আমি খুব ভালো হব। আমার এক্সপিরিয়েন্স এরকম হয়েছে যে অনেক ভালো সিজিপিএর লোকজন আমার প্রবলেমটা সলভ করতে ফিট ইন করতে পারেনি আসলে। হ্যাঁ, সামহাউ ও এত বেশি একাডেমিক্যালি হি অর শি ইজ ভেরি গুড, বাট আমার প্রবলেমটাও সলভ করতে পারতেছে। হ্যাঁ, মানে ওই ভালো সিজিপিএ ধারীদের সেক্টরটাই কিন্তু আবার ডিফারেন্ট, তাই না? ওটা দে ক্যান গো ইনটু একাডেমিক্স এবং এভরিথিং রিসার্চ বেসড। হ্যাঁ, তা অন দি আদার হ্যান্ড আপনি যে প্রবলেম অ্যাড্রেস করার জন্য একজনকে রিক্রুট করবেন, হাউ মাচ হি ইজ ফিটিং ইন, আপনি তো ওই 10 মিনিট 15 মিনিটে এতটুকুই জানতে চান। এক্স্যাক্টলি। একজন যে ব্যাংকও যখন হায়ার করে ফ্রেশ ব্যাচ অফ এমটিজ, কেন ওর এখানে কিছু একটা প্রবলেম, ও গ্রো করতেছে, ও গ্রোথ ইঞ্জিন লাগবে, রাইট? ওই গ্রোথটাকে ড্রাইভার লাগবে। এক্স্যাক্টলি। তো ওই ড্রাইভ যে করতে পারবে, সে একাডেমিক্যালি ভালো হোক বা না হোক, মিনিমাম ও যখন ব্যাংক দেখবে যে ওর তো আমার গ্রোথটা ড্রাইভ করতে পারবে, ওর মধ্যে সেলস স্কিল আছে, ওর ইনথিউজিয়াজম আছে, প্যাশন আছে, ব্যাংক তখন হ্যাঁ, ব্যাক বাই সাম একাডেমিক নলেজ এন্ড এটা তো মোটামুটি প্রসেসের সাথে এসেই পড়ে। হ্যাঁ, মানে ফাইন্যান্স থেকে সো আমি এইভাবে দেখি। পারফেক্ট। অ্যান্ড অলসো ডেফিনেটলি ইন টার্মস অফ পার্সোনাল ইনফরমেশন দরকার নেই আমার মতে। হ্যাঁ, মানে রিলেভেন্ট দরকার নেই, ইররিলেভেন্ট। ইউ ক্যান শেয়ার ইউর প্রবলি ডেট অফ বার্থ, দ্যাট মাইট, হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষে এটা প্রয়োজন, ম্যাটার করতে পারে, বিকজ ইভেন ইফ দে ওয়ান্ট টু ভেরিফাই, কারণ এটা তো একটা ধরেন ইম্পর্টেন্ট ইনফরমেশন অবশ্যই। অ্যান্ড আপনি হয়তো আপনার এনআইডি কার্ডের নাম্বার শেয়ার করতে পারেন, অনেকে শেয়ার করে, নাও করতে পারেন, পরবর্তীতে লাগলে দিতে পারেন। আর রেফারেন্স ডেফিনেটলি আপনি যেটা বললেন ওটা আমি এগ্রি করি। এই জন্য শুরু থেকেই ইউনিভার্সিটি লাইফ থেকেই ওই নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট। যে ওই যে আপনি বললেন যে ইন্ডাস্ট্রি আপনি যার সাথে কাজ করছেন, কীভাবে কাজ করবেন, ওকে অ্যাপ্রোচ করা লাগবে। এক্স্যাক্টলি। সো রিচ আউট টু পিপল, যারা আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, ওই ইন্ডাস্ট্রিতে যারা অলরেডি কাজ করতেছে, অলরেডি দে আর ডুইং ওয়েল, তাদের সাথে কাজ করেন। এক্স্যাক্টলি। আমি এখানে আরেকটা অ্যাড করতে চাই, কাজ করা লাগবে তা না, তাদের সাথে পরিচিত হন অ্যাটলিস্ট। হ্যাঁ, এবং মানে উনার নামটা যে আপনি আপনার সিভিতে রেফারেন্স ইউজ করছেন, এটা যেন অ্যাটলিস্ট উনি জানে। এক্স্যাক্টলি, মানে একটা মিনিমাম কার্টিসি এটা জানতে হবে যে স্যার আমি কিন্তু জানতে হবে আপনাকে রেফারেন্স ইউজ করি। এন্ড আরেকটা অবশ্যই সিভিতে কোনো যাতে ফ্যাকচুয়াল ইরর না থাকে। যেমন কোনোভাবেই কোনো রং ইনফরমেশন বা মিস ইনফরমেশন, মিসলিডিং কোনো কিছু, হ্যাঁ, আর এক্সাগারেট তো করা যাবে না, বাড়ায় বলা তো যাবেই, ওটা না। এর চেয়ে বড় কথা হচ্ছে রং করা যাবে না, ফ্যাকচুয়ালি রং ইনফরমেশন বা ইনকারেক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। যেটা আমরা ধরেন আমরা কিন্তু যখনই হায়ারিং হয় উই অলওয়েজ চেক ব্যাকগ্রাউন্ড, অবশ্যই। ইভেন ধরেন হায়ারিং করে ফেললাম, তারপরে ব্যাকগ্রাউন্ড চেক করি, অবশ্যই। হ্যাঁ, যে ওকে অ্যাকচুয়ালি যে সিজিপি এটা বলতেছে ওটা কি কারেক্ট কিনা, হ্যাঁ, বা যার সাথে বলতেছে যে কানেকশন আছে রেফারেন্স, ওকে অ্যাকচুয়ালি ওর সাথে কানেক্টেড চিনে কিনা, সো ব্যাকগ্রাউন্ড চেকিং হয়। আচ্ছা, তো তারপরে আরেকটা বিষয়, এরপর তাহলে আমরা একটু সিভি থেকে বের হয়ে এসে যদি আমরা একটু আলোচনায় আসি, সেটা হলে হাউ টু গেট মাই সেলফ প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ, দ্য বিগ ডে। হ্যাঁ, বিকজ মাই দ্যাট 10 to 15 minutes উইল মানে অলমোস্ট ডিসাইড মাই নেক্সট 5 years, তাই না? হতেই পারে। তাহলে হাউ টু প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য ইন্টারভিউ, এখানে এক তো হলে গিয়ে একদম ইন শর্ট ভাই আপনি একটু প্রথমে অ্যাটায়ারের বিষয়ে বলবেন,
এরপর হলো গিয়ে একদম কি কোয়েশ্চেন্স যেগুলি টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এই আলোচনাটা তো হলো। এরপরে ওয়্যার ডু ইউ সি ইউরসেলফ 5 years ডাউন দ্য লাইন। এরপরে হলো গিয়ে আপনি উইচ ইন্ডাস্ট্রি আর ইউ ইন্টারেস্টেড ইন, এবং আরেকটা বিষয় হলো কি এমপ্লয়ারের বিষয়ে জেনে আসা। আমি যার ডেস্কে যাচ্ছি সেই ডেস্কটা আসলে কি করে, হোয়াট আর দেয়ার কি ফাংশনস, হোয়াট আর দেয়ার ক্যাশ কাউ, এবং অ্যাটলিস্ট অ্যাজ এ ফাইন্যান্স অর অ্যাকাউন্টিং গ্র্যাড ইউ আর অ্যাটলিস্ট এক্সপেক্টেড টু নো দেয়ার বোর্ড অফ ডাইরেক্টরস ইন অ্যাডিশন টু দ্যাট দেয়ার এফএস। হ্যাঁ, তার এফএস এর একদম বেসিক 5-6টা জিনিস, তার অ্যাসেট লায়াবিলিটি এবং সো অন, তার এক্সপোজার কোন দিকে বেশি, এই জিনিসগুলো এইটার বিষয়ে যদি আমাদেরকে একটু গাইড করতে। না, এখানে একটা ইম্পর্টেন্ট ই হইতেছে, অনেকেই এটা আমার খুবই আই ফাইন্ড ইট রিয়েলি স্ট্রেঞ্জ, সারপ্রাইজিং যে এখনকার দিনে মানুষ অনেকেই সিভি দেয়, বাট ওরা হয়তো অনেক সিভি দিয়ে দিচ্ছে, তো ডাকার পরে ও বুঝেই না আমি কোন কোম্পানিতে আসছি, ও আমি যে কোন রোলের জন্য সিভি দিছিল ও ভুলেই গেছে। তো এটা আমি রিসেন্টলি অনেক ফেস করতেছি ইন্টারভিউ নিতে, যে এটা করা যাবে না। ইউ আর গিভিং এ ভেরি ব্যাড ইমপ্রেশন, কারণ ওই লোকটা আপনাকে ডাকছে, আপনার জন্য টাইম অ্যালোকেট করছে, তো ওইটাও কিন্তু তাকে ওই পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তো এটা করা যাবে না। বি প্রিপেয়ার্ড, এবং কীভাবে প্রিপারেশনটা হচ্ছে আসলে প্র্যাকটিস। আমি যেটা করতাম, আমি আই ইউজ টু রাইট ডাউন দ্য কোয়েশ্চেন্স। ওকে, যে আমি জানি তো 4-5টা কোয়েশ্চেন কি আসবে, সবাই জানে না, তো হবে, ওই কোয়েশ্চেনগুলো লিখে ওগুলো অ্যান্সার লিখতাম। আচ্ছা, লেখার পরে আমি প্র্যাকটিস করতাম মুখে বলে। পারফেক্ট, এটা করতাম, এটা আমি মানে রিলিজিয়াসলি করতাম বিফোর এভরি ইন্টারভিউ। আচ্ছা, মানে যতদিন পর্যন্ত ইন্টারভিউ দেওয়া লাগছে ক্যারিয়ারে, এখন আর মানে ওই স্টেজে যতদিন পর্যন্ত ছিলাম, প্রত্যেকটা ইন্টারভিউর আগে সেম কাজটা করছি। ওকে, তো আই ডিড ইট এভরি টাইম। অ্যান্ড এরপরে যেটা করতাম, ধরেন যখন প্রথম ইন্টারভিউ দেই, তখন আমার একজন টিচার আমার সিভিটা ফরওয়ার্ড করছিল। ওকে, তখন আমি স্যারকে, ক্যাপিটাল মার্কেটে স্যারকে জিজ্ঞেস করছি, স্যার কী কী কোয়েশ্চেন করতে পারে। তো উনি আমাকে কিছু কোয়েশ্চেন, কারণ ক্যাপিটাল মার্কেট তো আসলে ডাইনামিক একটা জায়গা, তো রিসেন্ট ইকোনমি নিয়ে অনেক কোয়েশ্চেন করবে। তো এটা উনি আমাকে বলছে, তুমি রিসেন্ট এটা ফলো করে আসো, এটা হইলো ওইটা হইলো। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট। আপনি যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন ওই ইন্ডাস্ট্রিতে নলেজ রাখি, এরকম কারোকে জিজ্ঞেস করে নেন ভাই কী কী কোয়েশ্চেন করতে পারে, নট ফ্রম দ্য এমপ্লয়ার বাট ফ্রম সামবডি ফ্রম দি ইন্ডাস্ট্রি। কারণ এমপ্লয়ারকে জিজ্ঞেস করলে এমপ্লয়ার আবার বিব্রত হতে পারে, যে কালকে তো ওই ইন্টারভিউ দিবে, আজকে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি কোয়েশ্চেন করতে পারি। অন্য কাউকে যে ইন্ডাস্ট্রিতে কাজ করে জিজ্ঞেস করতে পারে যে এই মুহূর্তে এই ইন্ডাস্ট্রিতে যদি ইন্টারভিউ দিলে কী কোয়েশ্চেন করতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এবং এগুলো অ্যান্সার প্রিপেয়ার করে রেখে যাওয়া, অবশ্যই রিজন হোক বা উইদিন ইউর মাইন্ড, এটা অ্যান্সার প্রিপেয়ার করে রেখে যাওয়া। অ্যান্ড অ্যাটায়ার যদি বলি, এখন দেখেন সবার ইট হ্যাজ টু বি decent looking, good looking, doesn't have to be flashy. If you can wear like anything flashy you want, but it has to be decent and like fresh. That's it. আর কিছু দরকার নেই আমার মনে হয় না। প্লেন একটা হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, একটা গুড শু, গুড এনাফ। Combed hair, and also you should look fresh and you should look কি বলা যায়, energetic. I have seen people যারা ইন্টারভিউতে আসছে, মানে বুঝাই যাচ্ছে clumsy, ওকে দেখেই আমার মনে হচ্ছে যে আমি নিজেই মনে হচ্ছে যে আমি তো ওরে খুব বিরক্ত করতেছি। মানে ও চেহারাটা নিয়ে মানে ঘুম থেকে উঠে আসছে প্রপারলি, এটা করা যাবে না। ইউ হ্যাভ টু লুক ফ্রেশ অ্যান্ড বিকজ ইউ আর মিটিং সামবডি। যদি ইন্টারভিউ না হয়, যে কোনো মিটিংয়ে যখন আমরা যাই, আমরা তো একটু শুড গিভ আ গুড ভাইব, রাইট? ইন্টারভিউতে আরও বেশি হওয়া উচিত জিনিসটা, এটা ডিসাইডিং ফ্যাক্টর। এক্স্যাক্টলি। সো এটা মাস্ট না, মানে এরপর হলে কি, ওই যে ধরেন 5 years ডাউন দ্য লাইন আমি কোথায় দেখতে চাই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কোশ্চেনটা ও তো কমন, এটা তো হবে। এটা আপনি অ্যান্সার লিখে রাখেন না, লিখে রাখেন, দেন প্র্যাকটিস, লিখে রাখেন, প্র্যাকটিস, আগের দিন রাতে প্র্যাকটিস করেন, দেন ওইখানে যে কথা বলেন। যত বেশি ইন্টারভিউ দিবেন তত বেশি আপনার মিস্টেকের রেটটা কমবে। এক্স্যাক্টলি, মানে প্রথম দিকের ইন্টারভিউগুলোতে মিস্টেক বেশি হবে, আপনি খুব স্বাভাবিক ভুলভাল বলবেন, অনেক নার্ভাস হবেন। তারপর ইন্টারভিউ দিতে আপনি দেখবেন যে না, আপনার তো নার্ভাসনেস কেটে যাচ্ছে, রিল্যাক্সড লাগতেছে। আপনি কিউকি হ্যাভ অলরেডি ওই ফেজটা পার করে ফেলছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, you should go knowing that you will fail. Knowing that you will be rejected, you should go. Go and just talk and get the rejection and learn from face the rejection. Exactly. এটা আমি করতাম, 4th year থেকেই করতাম। পারফেক্ট। আরেকটা বিষয়, ওই যে অ্যাটায়ার বিষয় আমি একটু অ্যাড করি, যে আপনি যে ধরেন শার্টটা পরবেন, হ্যাঁ, মানে এমন না যে খুব দামি শার্ট হতে হবে বা খুব কিছু, এটা সিম্পল শার্ট হতে পারে,
কিন্তু এর যেন অ্যাটলিস্ট ভেরি ক্লিনড এবং আয়রনড হয়, একদম ভেরি ভেরি বেসিক। হ্যাঁ, অনেকে দেখা যায় যে একটা আয়রন ছাড়া শার্ট পরে আসছে, শার্টটা কিভাবে টাক ইন করা লাগে এটা সে শিখে নাই। হ্যাঁ, শার্টের সাথে বেল্টটা দেখা গেছে ঢিলা পরে আছে। এগুলো কিন্তু ভেরি বেসিক জিনিস যেগুলো আমাদের ইউনিভার্সিটি লেভেলে শিখে আসা উচিত। অ্যাটলিস্ট দিস আর দ্য মিনিমাম এক্সপেকটেশনস দ্যাট অ্যান এমপ্লয়ার আস্ক ফর। অবশ্যই এমপ্লয়ার তো ভাববে 4 বছর তো এতটুকু শিখতেই হবে। হ্যাঁ, মানে শুটা যেন পলিশ থাকে, জাস্ট পলিশ একটা শু। না, ডেফিনেটলি। আচ্ছা, তারপরে ভাই মুভিং অন, হ্যাঁ, দ্যাটস দ্য একটু ডিসাইডিং ফ্যাক্টর, হাউ টু নেগোশিয়েট মাই স্যালারি। হ্যাঁ, এর মধ্যে একটা বিষয় তো ফ্রেশ গ্র্যাডের জন্য কীরকম একটা রেঞ্জ তো সে কিছুটা জেনেই যায়, আর এবং দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হলো গিয়ে সে তার এক্সপেকটেশনটা কীভাবে বলবে, কতটুকু বলবে, হাউ টু ডিল উইথ দ্য ফিয়ার অফ রিজেকশন। আমি যদি বেশি চেয়ে ফেলি নাকি আমি অনেক কম চাচ্ছি, ফ্রেশার তো এটা বুঝে না। অ্যাট দ্য সেম টাইম কেউ যখন 2, 3, 4, 5 বছর চাকরি করছে, কেউ জিজ্ঞেস করে যখন আপনি এখন কত পান, সে কি নেট বলবে না গ্রস, নাকি একটু বাড়ায় বলবে, নাকি এটা সম্পূর্ণই অ্যাভয়েড করবে? কারণ এমপ্লয়ারকে কিন্তু আপনি এটা বলতে বাধ্য না, হ্যাঁ, যে আপনি এখন কত পান, এটা তো বলতেই হবে এমন না ইন্টারভিউতে। এটা কি অ্যাভয়েড করাটা ভালো নাকি, মানে হোয়াট আর দ্য গো টু স্ট্র্যাটেজিস? আচ্ছা, ফর আ ফ্রেশ গ্র্যাজুয়েট যদি হয় তাহলে ওইখানেও কিন্তু আবার ওটা চলে আসলো যে আপনি একটু খোঁজ খবর নেওয়া লাগবে। ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা প্র্যাকটিস আছে এবং ডেজিগনেশন এন্ট্রি লেভেলে একটা প্র্যাকটিস, আপনি ওটা থেকে ডেভিয়েট করতে পারবেন না খুব বেশি সম্ভব। যদি আপনি এরকম হন একটা সিস্টেমের পার্ট লাইক এমটিও প্রোগ্রামে, আপনার তো নেগোশিয়েট করার কিছু না, ওইটা তো ইউ নো হোয়াটস দেয়ার, ইউ উইল গেট ইট। বাট ওয়ান্স ইউ আর একটু ওপেন এন্ডেড থাকে যখন, তখন আপনার ওই ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে জানতে হবে। তো আমি যখন ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার শুরু করলাম, তখন আমি জানতাম যে আমাদের স্যালারি হচ্ছে লেটস সে 100 টাকা। এই মার্কেটে এইরকম একটা কোম্পানি এন্ট্রিতে 100 টাকা হয়। তো আমি 110 চাইছি, এবং দে প্রবলি অ্যাকসেপ্টেড। তো ওই যে 3 মাস ইন্টার্নশিপ যখন করলাম, তখন তো বুঝে যাচ্ছে, আস্তে শুনতেছি, ইনফরমেশন দিচ্ছি, তো ওইটা করা লাগবে। ওই ইনফরমেশনটা আপনার বা ওই ইন্ডাস্ট্রির লোকজন থেকে বের করে নিয়ে আসতে হবে। আপনি যদি 100 জায়গায় এখন 150 চান বা 200 চান, তখন তো যেটা হবে যে তখন রিজেকশনের চাইতে বড় কথা হচ্ছে ও মনে করবে আপনি কিছু জানেন না, আপনি না জেনেই কথা বলতেছেন। জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট, টক টু দ্য পিপল। আর তারপরে যেটা আছে ওখান থেকে আপনি 10%, কারণ শুরুর দিকে তো আপনি দেখেন আপনি এখনও নিজেকে প্রুফ করেন নাই। প্রুফ যখন করবেন তখন আপনি এমনিতে জব অফার পাবেনই, মানে ইফ ইউ আর এ গুড রিসোর্স। মানে আমি সবসময় একটা কথা বলি যে এভরি স্টক, এভাবে মিলাই বলি, এভরি স্টকের প্রাইস তার ফেয়ার ভ্যালুতে রিচ করেই, এই সেম ওয়েতে একটা প্রতিটা হিউম্যান রিসোর্সের স্যালারিও ইভেনচুয়ালি ফেয়ার স্যালারিতে রিচ করবে। যদি কি ওভারপেইড হয়, ওর পেমেন্ট অ্যাডজাস্ট করবে, আন্ডারপেইড হলে মার্কেট অ্যাডজাস্ট করবে। ইন এ ফ্রি মার্কেট ইকোনমি এটাই হয়, এবং অ্যাকচুয়ালি এটা হয়, এটা আমার দেখা। স্টকের প্রাইস এরকম ফেয়ার ভ্যালুতে রিচ করে, একটা হিউম্যান রিসোর্সের ভ্যালুয়েশন ও ফেয়ার ভ্যালুতে রিচ করে এক্স্যাক্টলি ইন দ্য লং রান। সো শুরুটা হয়তো আপনি একটু কমে করতে পারেন, কারণ ওই ইন্ডাস্ট্রির প্র্যাকটিসটা এরকম, কিন্তু আবার যাতে আপনাকে একদমই করে না ফেলে। হ্যাঁ, আমি এরকমও দেখছি যে ধরেন একটা ছেলে বা একটা মেয়ে ও হয়তো ডিজার্ভ করে, অনেক সময় এরকম এমপ্লয়ার থাকে অনেক হার্ড নেগোশিয়েট করে, ওই প্রেশারটা হয়তো সাহস করতে পারে না, বাট সাহস রাখা উচিত। ওই যে আপনি যখন ইনফর্মড হন, তখন আপনি কনফিডেন্ট হবেন। আনইনফর্ম থাকলে ও বুঝাবে, আরে তুমি অনেক ফ্রেশ, আমরা তো ফ্রেশদেরকে জুনিয়র অফিসার হিসেবেই নেই, বা হয়তো সিনিয়র অফিসার হিসেবে নেয় বা অফিসার হিসেবে নেয়। আমাদের এটাই প্র্যাকটিস, জুনিয়র অফিস ছাড়া আমরা নেই না, জুনিয়র জেও ছাড়া নেই না। তখন আপনি এখানে সোল্ড আউট হয়ে যাবেন, বিকজ ইউ আর আনইনফর্মড। তখন আপনি কিন্তু উইল বি আ লুজার ইন দ্যাট নেগোসিয়েশন। সো অলওয়েজ নেগোসিয়েশন একটা ফার্স্ট পার্ট হচ্ছে বি ইনফর্মড বিফোর ইউ স্টার্ট নেগোশিয়েটিং। ইনফরমেশন উইল গিভ ইউ কনফিডেন্স। পারফেক্ট। আরেকটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ, এটা আমি একটু সিক্রেট বলে দিই সবাইকে, সেটা হচ্ছে যখন এইচআর বা এমপ্লয়ার যখন আপনাকে অফার করে, ওরা ফার্স্ট যে অফারটা দেয় ওটাকে বলা হয় লাও। আচ্ছা, লাও মানে এটা এইচআর একটা টার্ম। আচ্ছা, লিস্ট অ্যাকসেপ্টেবল অফার। আচ্ছা, তো ফার্স্টে কিন্তু আপনাকে লাও, তারপরে মনে হয় লাউয়ের পরে একটা মাঝে একটা জায়গা, আর তারপরে হচ্ছে মাও, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল অফার অ্যাজ পার পলিসিকে কত অ্যালাউ করে, সর্বোচ্চ যা দিতে পারে, ওর পকেটে যা আছে ওটাও কখনোই আপনাকে দিবে না, আপনাকে ওটা সব শেষে রেখে দিবে আপনার জন্য। ও আপনাকে সবাই দিবে লাও,
লিস্ট অ্যাকসেপ্টেবল অফার। ও কিন্তু বলবে ভাই এটা ছাড়া আমরা পারবো না, সম্ভব না। এটা আমি অনেক কষ্ট করে এইচআর থেকে ম্যানেজমেন্ট থেকে নিয়ে আসছি এটাই। বাট দ্য ফার্স্ট অফার দ্যাট দে আর গিভিং ইজ বেসিক্যালি দ্য লিস্ট অ্যাকসেপ্টেবল অফার। ও জানে এটা আপনি অ্যাকসেপ্ট করার চান্স খুবই কম, তো ওই জন্যই নেগোশিয়েট ফার্স্ট যে অফারটা আসবে অবশ্যই এখান থেকে নেগোশিয়েট করবেন। এক্স্যাক্টলি। অবশ্যই আপনি এখান থেকে নেগোশিয়েট করবেন। এটা মোর অ্যাপ্লিকেবল ফর এক্সপিরিয়েন্সড যারা জব সুইচ করতে তাদের জন্য। ফ্রেশারদের জন্য হয়তো এটা খুব একটা অ্যাপ্লিকেবল না, কারণ ফ্রেশারদের স্যালারিটা একটু স্ট্যান্ডার্ড হয়ে যায়, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হয়ে যায়। বাট ওয়ান্স ইউ আর সুইচিং, তখন তো তখন আপনাকে যে অফারটা দিবে দে উইল অলওয়েজ গিভ আ লাউ, আচ্ছা, লিস্ট অ্যাকসেপ্টেবল অফার। তাহলে ভাই লাউ তো খাইলাম আপনার, কিন্তু এরপর তাহলে বলেন তো আপনার যে ওই লিস্ট অ্যাকসেপ্টেবল অফার আর মাও। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যালাউয়েবল অফার দুটার মাঝামাঝি একটা জায়গায় থাকতে হবে। আচ্ছা, আপনার টাকার হবে যে যতটুকু পারা আছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল অফারের কাছাকাছি যে ডিলটা ক্লোজ শেষ করতে হবে। হ্যাঁ, তো নেগোশিয়েট হার্ড, নেগোশিয়েট অলওয়েজ নেগোশিয়েট হার্ড। পারফেক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে নেগোশিয়েট আমি যে করবো, হাউ ডু আই নো যে হাউ মাচ গ্রোথ আই শুড চার্জ, মাও কত? আই শুড, হ্যাঁ না মাও কিছু না, ওটা হয়তো আপনি জানতে পারবেন না, বাট আপনার চেষ্টা করতে হবে যতটুকু বাড়ানো যায় আর কি। তো নেগোশিয়েট করতে করতে বুঝবেন। সো আপনার থাকবে হচ্ছে আপনার থাকবে ফর এক্সাম্পল ইউ হ্যাভ টু মানে আপনি তো যখন ধরুন আপনি একটা ইন্ডাস্ট্রিতে 5 বছর কাজ করতেছেন, তো আপনি তো ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, ইন্ডাস্ট্রিতে কী কী রিসোর্স অ্যাভেলেবেল আছে জানেন, আপনার ভ্যালুয়েশনটা আপনার করে ফেলতে হবে। আমি জানি যে এই আমার যে স্কিল সেট, আমার যে পটেনশিয়াল, এটা দিয়ে আমি এক্স টাকা পাবো, প্লাস 20% পাবো, অথবা 30% পাবো। আমি যেটা এক্স পাচ্ছি এখন ওটা থেকে 30% আমি গ্রোথ ডিজার্ভ করি। ডোন্ট গো বিয়ন্ড দ্যাট 30%, দ্যাটস ইট। নিজে দিলে বলবো নিব না, মানে ইফ ইউ আর গুড অ্যাট ইট, ইফ ইউ আর গুড অ্যাট হোয়াট ইউ আর ডুইং, জাস্ট ডোন্ট জাস্ট অ্যাকসেপ্ট আ অফার দ্যাট ইউ ডোন্ট লাইক, পারফেক্ট, পারফেক্ট। because as you are good, you are comfortable at your current এবং মানে position, right? ইউ আর কনফিডেন্ট অ্যাট ইউর স্কিলস। Yeah, confident যদি তাহলে you have to play hard আর কি। আর যদি এরকম হয় যে না, আপনি মনে করতেছেন যে আপনি একটু ওই নিজের ফেয়ার ভ্যালুটা নিজের করে ফেলতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট বলি যেটাকে আমরা বলি না, ওটা যদি আপনি করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার নেগোশিয়েটটা করতে পারবেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স বলি। আমি আমার ক্যারিয়ারে আই সুইচড জব ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, ব্র্যাকিপিএলের ক্যারিয়ার শুরু 2015-তে, তারপরে স্টক সিটি ব্রোকারেজ থেকে আবার ব্র্যাকিপিএলে আসছিলাম ফর আ ব্রিফ টাইম, দেন ব্র্যাকিপিএল থেকে ইউসিবি। এই 4টা সুইচিং আমি করছি সেম ইন্ডাস্ট্রিতে, সবগুলোই ব্রোকারেজ। উইদিন 1টা 2টা 3টা জব সুইচ করছি উইদিন 5 years। আচ্ছা, ইউসিবিতে ছিলাম আরও 5 বছর, তো 5 10 হয়ে গেল। তো এই 3টা জব সুইচ করলাম সেম ইন্ডাস্ট্রিতে। এই কারণে, এবং আমার যে স্কিল সেটটা এবং যে আমার নেটওয়ার্ক এবং আমার যে পটেনশিয়াল, ওটা পুরাটাই ছিল রিপ্লেসেবল, মানে কপি করা যেত। মানে আমি ব্র্যাকিপিএলটা সিটিতে নিয়ে যেতে পারছি, আবার ইউসিবিতে নিয়ে যেতে পারছি সেম স্কিলটাই। তো আমি জানি স্কিলটার ভ্যালু আছে এই ইন্ডাস্ট্রিতে। আমি ওই সময় খুব হার্ড নেগোশিয়েট করছি প্রত্যেকটা জায়গায় হওয়ার, কারণ আমি এটাও জানি যে ওর লোক দরকার। তা তো অবশ্যই মার্কেটে এখন ইন দ্য মিন টাইম আমার নলেজ হয়ে গেছে, সো আমি খুব হার্ড নেগোশিয়েট করছি ওই জায়গাগুলোতে, নেগোশিয়েটেড রিয়েলি হার্ড। সো এইটা খুব ইম্পর্টেন্ট, ওই নলেজটা, ওই ইনসাইটটা থাকা অ্যাবাউট দ্যাট ইন্ডাস্ট্রি। বাট যখন আমি ইউসিবি থেকে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টে জয়েন করলাম, তখন আমি খুব একটা হার্ড নেগোশিয়েট করি নাই, ইচ্ছা করি। রিজন হইতেছে, আমি গিভিং এন এক্সাম্পল, রিজন হইতেছে আমি ইন্ডাস্ট্রি সুইচ করতেছি, মানে আমাদের ক্যাপিটাল মার্কেটের মধ্যে আবার একটা সাব ইন্ডাস্ট্রি আছে, ব্রোকারেজ থেকে আমি যাচ্ছি ইনভেস্টমেন্ট, এবং আমার যে নলেজটা ওটা পার্শিয়ালি রেপ্লিকেবল ওইখানে, মানে পার্শিয়ালি ট্রান্সফারেবল, বরঞ্চ আমি এই নতুন রোলে আরও অনেক কিছু শিখতে পারবো। এক্স্যাক্টলি। না মানে হোয়াট ওয়ার ইউর কি ডিসাইডিং ফ্যাক্টরস যে ইউ সুইচ ফ্রম কোর ব্রোকারেজ টু ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং এর রিজন হচ্ছে ওই লার্নিং কার্ভ। আচ্ছা, যখন দেখলাম যে লার্নিং কার্ভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আর লার্নিং কার্ভ যদি স্টিপার না হয়, গ্রোথটাও আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাবে। এটাই স্বাভাবিক। গ্রোথ ইজ আ ফাংশন অফ লার্নিং। পারফেক্ট। অ্যান্ড লার্নিং হচ্ছে, আমি বলি যে ইটস অলওয়েজ বেটার হচ্ছে অন দ্য জব লার্নিং। তো যদি এমন হয় যে আমার জবে আমার লার্নিং হচ্ছে না, মানে আমি ওই একই কাজ করতেছি বারবার, তার মানে আমার গ্রোথটাও স্লো হয়ে যাবে। ওটা প্রেডিক্ট করে আমি আসলে সুইচ করছি। তো যখন সুইচ করলাম ফ্রম স্টক ব্রোকিং টু ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, উইচ আর বেসিক্যালি 2 সেপারেট সেগমেন্টস অফ দ্য ক্যাপিটাল মার্কেট, আমি এই সুইচিংয়ে আমি আমার নেগোশিয়েটটা অত হার্ড করি নাই। কারণ আমি জানি এখানে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, আমি এখানে বরঞ্চ আই এম গোয়িং দেয়ার অ্যাজ আ সামওয়ান হু ইজ
good but not মানে experienced. এক্স্যাক্টলি, মানে ইউ উইল টেক সামথিং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি ইনস্টেড অফ প্রোভাইডিং। হ্যাঁ, So আমার একটা প্রথম 1-2 বছর আমার একটু লার্নিং এর মধ্যে দিয়ে যাবে, খুব স্বাভাবিক। তখন আমি এই জন্য হার্ড নেগোসিয়েশন করি নাই। পারফেক্ট। সো ওই যে আপনার ওই ইনসাইটটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা লাগবে যে আপনি কি আপনার ইন্ডাস্ট্রির ইনসাইট এবং আপনার নিজের অ্যাসেসমেন্ট অ্যাট দি সেম টাইম মানে নিজের প্ল্যাটফর্মটাও বোঝা লাগবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এইখানে ওই যে লাস্ট, এখন যদি আমি এখান থেকে বের হয়ে আবার ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে যাই, আমি একটু হার্ড নেগোশিয়েট করবো, অথবা আমি যদি এখন আরেকটা ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে যাই, আল নেগোশিয়েট ভেরি হার্ড, একটু, বিকজ আমি জানি যে মোটামুটি আমি 1-1.5 বছর 2 বছর 5 বছর পর যদি সুইচ করি, সেক্ষেত্রে আমার তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমি অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকারও অনেক লার্নিং এসে পড়বে মার্কেট তো থেকে। দ্যাট লার্নিং উইল গিভ মি দ্য কনফিডেন্স টু নেগোশিয়েট হার্ডার। পারফেক্ট। আরেকটা বিষয় হলো কি, যে ছোট্ট একটা সাব কোয়েশ্চেন, সাবসেট, যে আপনি এখন কত পান, হ্যাঁ, এই প্রশ্নের কি উত্তর দিবেন নাকি উত্তর দিবেনই না? না, এই কোশ্চেনের উত্তর তো দেওয়া উচিত, অবশ্যই উচিত। সিন্স ইউ আর নেগোশিয়েটিং, ইউ মাস্ট ডিসক্লোজ, এবং ইউ ডিসক্লোজ, এখন আপনি বলেন না নেট বলবো না গ্রস বলবো, ইউ শুড ডিসক্লোজ এভরিথিং। হ্যাঁ, মানে নেট এত এবং টেক হোম, হ্যাঁ, গ্রস এত, আবার গ্রসের সাথে একটা অ্যাঙ্গেল থাকে সিটিসি বলে আমরা, আচ্ছা, কস্ট টু কোম্পানি, সিটিসি এত। আচ্ছা। মানে অ্যাজ আ এমপ্লয়ি or as a human resource, you should know all of your salary breakdowns. ব্রেকগ্রাউন্ডটা আমি এটাও সারপ্রাইজ, অনেকে স্যালারি ব্রেকডাউন বলতে পারে বুঝে না। হ্যাঁ, এটা আপনি কি পাচ্ছেন এটা আপনি জানেন না কেন? আমার মাঝে মাঝে খুবই এটা তো মাস শেষে আপনাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ সারপ্রাইজিং লাগে। আমার তো ধরেন 3টা পার্ট, সিটিসি, এরপরে গ্রস, তারপর হচ্ছে নেট, বাট আমরা বলি টেক হোম। টেক হোম, হ্যাঁ, তো 3টা আপনার জান, 3টাই বলে দিবেন যে আমার সিটিসি এত, গ্রস এত, টেক হোম এত। পারফেক্ট, থ্যাংক ইউ। দেন ইউ টেল ইউর এক্সপেকটেশন, এভরি লেভেলে এক্সপেকটেশন বলে দিবেন। ওয়েন ইউ নেগোশিয়েট, ব্রেক ডাউন অ্যান্ড নেগোশিয়েট, Perfect. দ্যাট দের ইজ নো। রিসেন্টলি আমি এরকম অনেক এরকম তো কর্পোরেট ওয়ার্ল্ডে তো অনেক এক্সাম্পল, হতেই পারে। অনেকে নেগোশিয়েট করতে ভুল করে, পরবর্তীতে ফ্রাস্ট্রেশনে ভুগে আসে। এখন ও তো এখানে এমপ্লয়ারেরও দোষ না, আবার যে আসছে তারও দোষ না, আসলে এখানে ছিল কমিউনিকেশন গ্যাপ। এক পক্ষ আরেক পক্ষকে বুঝাইতেই পারে নাই যে ও আসলে কি কি পায় চাচ্ছে এবং কি এবং পায়। এখন কি পায় এবং ও কি চাচ্ছে। পারফেক্ট, এক্স্যাক্টলি। সো এই জন্য আমি বলবো ব্রেকিং ডাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নাও we are almost at the end of our today's session, এবং এইখানে I would love to ask something very technical. আপনি আমাকে প্লিজ provide me with some key insights যে how your LinkedIn profile should look like, এবং at the same time how AI and automation will replace or reconsider or reveal the job market, especially in the world of finance in the upcoming 5 years. লিঙ্কডিন যদি বলি, লিঙ্কডিন হওয়া লাগবে আপনার ওই যে এখন সিভির সাথে লিঙ্কডিন বেশি ইম্পর্টেন্ট, আমি বিলিভ করি। কারণ লিঙ্কডিনেই আসলে আপনাকে সবাই দেখবে, চিনে, reach out জানে। করবে। আপনার সিভি পছন্দ হলে দে উইল ডিরেক্টলি গো টু ইউর লিঙ্কডিন পেজ অ্যান্ড দে উইল স্ক্রল অ্যান্ড সি হোয়াট ইউ ডু, অ্যান্ড ইউর এমপ্লয়ার ইজ অলরেডি ওয়াচিং ইউ, your future employer is already watching you. So LinkedIn is like your continuous sales platform. Sure. You're selling yourself continuously through LinkedIn. Sure. So LinkedIn যদি একদমই শুরু থেকে বলি, you should have a good profile picture, and also you should write decent knowledgeable contents. Don't just write what you write in Facebook, right? অনেকে দেখে লিঙ্কডিনেও ফেসবুকের মতো ইউজ করে, পলিটিক্যাল কন্টেন্ট লেখে, তারপরে This creates a negative impact on their future মানুষ employer. বিরক্ত হয়, লিঙ্কডিন মানুষের যেন ঢুকে না, ঠিক আছে? সো তারপরে ধরেন অনেকে জোকস টোক শেয়ার করে, কর্পোরেট জোকস, এগুলো আমি বলবো অ্যাভয়েড করতে। এই জন্য কিন্তু লিঙ্কডিন অ্যাট্রাকটিভও না হতো। হ্যাঁ, যারা দেখে বিরক্ত হয়। সো রেদার আপনি ইউ শেয়ার সামথিং দ্যাট ইউ আর প্যাশনেট অ্যাবাউট, ইউ থিঙ্ক ইউ ক্যান অ্যাড ভ্যালু, পিপল উইল লার্ন সামথিং ফ্রম ইউর রিডিং, অর ইউ ক্যান অ্যাটলিস্ট নিজে যদি না লেখেন, ভালো কিছু শেয়ার করেন, হ্যাঁ, কোথাও একটা Repost ভালো করেন, কিছু পড়ছেন, রিপোস্ট করেন। আর যেখানে কোনো যাচ্ছেন, লেটস সে ইউ আর গোয়িং টু অ্যান ইভেন্ট অর ইউ আর ডুইং সামথিং, পোস্ট। এবং কি লার্নিংস গুলো কি share শিখলেন, করেন, ওইখানে share গেলেন যে কি শিখলেন। অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট পার্ট, এঙ্গেজ করা উইথ পিপল, কমেন্ট, অন্যান্য পার্সনের পোস্টে কমেন্ট করা, তাদেরকে এটাও তাহলে ইউ উইল বি আপনি ওই কানেকশনটা বিল্ড করতে পারবেন উইথ দ্যাট পার্সন। তারপরে লাইক করা তো যাই, কমেন্ট করে তার সাথে কানেকশন বিল্ড করা, একটু তারপরে অ্যাটেনশন ড্র করা যায়। তারপরে নক করা, নকিং পিপল র্যান্ডমলি। ভাই
ইফ ইউ নক কি হবে, সহজে এখন? আপনাকে রিপ্লাই দিবে না, Send এই করে তো রেখে দিবে, এই তো। রিপ্লাই দিবে না, এই তো এরপর আর কি আছে। মানে আমি বিলিভ করি আমরা সবাই সেলসম্যান, উই আর সেলিং সামথিং অর দি আদার, রাইট? সো সেলসম্যানে কখনো ইগো থাকা যাবে না, রাইট? সো নক করবেন, রিপ্লাই দিবে না, ঠিক আছে, আবার নক করবেন কোনো এক সময়। মানে আমি আমার লাইফের সবচেয়ে বড় ক্লায়েন্ট অ্যাকুয়ার করছি থ্রু লিঙ্কডইন। হ্যাঁ, মানে আমি যখন ইউসিবি স্টক ব্রোকারেজে চাকরি করি, আমরা তো ফরেন ক্লায়েন্ট থেকে সার্ভ করতাম। তো ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, ওর ফান্ড ম্যানেজারকে আমি কী করতাম, আমি তখন লিঙ্কডইনে ঢুকে পোর্টফোলিও ম্যানেজার, ফ্রন্টিয়ার মার্কেট, কারণ বাংলাদেশের ফ্রন্টিয়ার মার্কেটের পার্ট, গ্লোবাল মার্কেটকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ডেভেলপড, ইমার্জিং, ফ্রন্টিয়ার। বাংলাদেশ ইজ এ পার্ট অফ ফ্রন্টিয়ার মার্কেট। তো পোর্টফোলিও ম্যানেজার, ফ্রন্টিয়ার মার্কেটে সার্চ দিতাম, যাদের নাম আসতো সবাইকে রিচ আউট করতাম যে বাংলাদেশের আমি লার্জেস্ট স্টক ব্রোকারে কাজ করি, আমাদের ইকুই রিসার্চ আছে, রিপোর্টটা তুমি পড়ো, ইফ ইউ হ্যাভ এনি ফিডব্যাক লেট মি নো। হ্যাঁ, তো এরকম করতে করতে একবার একটা এরকম সামরি রিপ্লাই, অ্যান্ড হি ইজ ফ্রম ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। গ্রেট। দেন আই অ্যাকুয়ার্ড দ্যাট কোম্পানি অনলি থ্রু লিঙ্কডইন নকিং, আর কিচ্ছু না। দেন ও আমাকে ওর ইমেল শেয়ার, মেইল অ্যাড্রেস দিল, আপনি দেন হয়তো ফর্মালি মিটিং ইনভাইট করলেন। মিটিং করলাম, দেন আই কেপ্ট শেয়ারিং উইথ দেম, মানে ইনফরমেশন শেয়ার করতে করতে 1 বছর পর ক্লায়েন্ট হিসেবে অনবোর্ড করলাম। অনবোর্ড হইল। বাট বিগিনিংয়ে তো লিঙ্কডইনে হয়েছে। The initiation was on LinkedIn Inbox. পাওয়ারফুল প্ল্যাটফর্ম, হাইলি পাওয়ারফুল, এবং এটা খুব ট্রাস্টওয়ার্দি, এবং আপনি ধরেন একটা নিশে ফোকাস করতে পারেন, অবশ্যই, তাই না? ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানুষকে অ্যাপ্রোচ করতে পারেন, এবং এটা টার্ন আউট রেটটাও যেটা আমি বললাম, ওই যে পোর্টফোলিও ম্যানেজার, ফ্রন্টিয়ার মার্কেট, এক্স্যাক্টলি জাস্ট ফ্রন্টিয়ার মার্কেট যে পোর্টফোলিও ম্যানেজার হিসেবে যে আছে, ওই ধরো 50 জন একসাথে নাম আমার কাছে চলে আসতো। এসে পড়তেছে। So I used to continuously knock them, continuously. পারফেক্ট, Some of them used to reply, and eventually some of them became my client. পারফেক্ট, So keep doing the same thing. পারফেক্ট। থ্যাংক ইউ ফর ইনসাইটস। ওই যে লাস্ট একটা প্রশ্ন, হ্যাঁ, AI এর ব্যাপারটা, এআই এর জিনিসটা আমাদের ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে হাউ উড ইট হিট? আচ্ছা, এআইতে আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি এটা নিয়ে খুব যে একটা নলেজেবল, খুব যে নলেজ রাখি তা না, বাট আমি যতটুকু বুঝি, ধরেন এইটা ফাইন্যান্স ইন্ডাস্ট্রিটা কিন্তু একটু নট অনলি টেকনিক্যাল বারোশো আউটসে সেন্সিটিভ। এটা তো অ্যাডভাইজিং প্রথমত, দ্বিতীয়ত সিকিউরিটি। তো এখানে হিউম্যান ইন্টারাকশনটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে হিউম্যান ইন্টারাকশনটা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এআই কাজে লাগবে আমার মনে হয়, বাট নট রিপ্লেসমেন্ট। কারণ ধরেন এই যে আমি আই ওয়ার্ক অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এখন একটা পার্সনের সাথে কথা না বলে আমি জাস্ট টাকা দিব না, ওর ধরেন আমি ওর এজ দিয়ে দিব, ওর লেটস সে ওর অ্যাসেট সাইজ, ইনকাম দিয়ে দিব একটা অ্যাপে, ও আর অ্যাপ আমাকে বা ওই এআই প্ল্যাটফর্ম আমাকে জানায় দিব ওর জন্য কোন শেয়ার কেনা উচিত। এটা তো হয় না। It doesn't work this way, at least in the South Asian market. না, At least আমাদের এখানে ইভেন আমার কাছে মনে হয় গ্লোবালি এটা কাজ করে, এইভাবে কাজ করে। ইট উইল ভ্যারি মানে সিগনিফিকেন্টলি ফ্রম পার্সন টু পার্সন। মানে অল ইউর অ্যাডভাইসেস হ্যাজ টু বি কাস্টমাইজড, এক্স্যাক্টলি। এবং ওই পার্সনের সাথে কথা বলে তার নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস বোঝার পর এটাতে এআই অ্যাসিস্ট করতে পারে, এআই ক্যান অ্যাসিস্ট ইউ, শিওর, ডেফিনেটলি। আমি যেটা বিলিভ করি, এআই আসার পরে আমাদের প্রোডাক্টিভিটি উইল গ্রো লাইক ম্যাসিভলি। আমার যেরকম আমি এখন কোনো ইমেল ডিমেল আর নিজে লিখি না, ওকে, আমি সাবজেক্ট দিয়ে দিই, ও আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিই, ও লিখে দেয়। হ্যাঁ, খুব স্বাভাবিক। ইমেল লিখি না, আমি যখন যদি কোনো প্রেজেন্টেশন দিই, কন্টেন্ট আর নিচে বানাই না, আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিই, ও আমাকে কন্টেন্ট বানায় দেয়। আমি জাস্ট, হ্যাঁ, সো আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে। আই এম নাও ফোকাসিং মোর অন কোর জব, আদার জবস। সো productivity will increase, but not it will replace me or any other financial advisor or financial analyst. পারফেক্ট। আমি ভাই এইখানে একটু আপনার সাথে অ্যাড করব, সেটা হলো যে আমি আমার ওয়ার্ক প্লেসে আমি সারাদিন আজকে 8 ঘন্টা কাজ করলাম, কথার কথা। দ্য পার্ট অফ মাই জব উইচ ইজ রিকারিং এবং আ বিট ক্লেরিক্যাল, সেটাই আমি ওকে দিয়ে দেবো, রাইট? কারণ ও যা পারে ওইটা আমার পারার দরকার নেই। এক্স্যাক্টলি, এটা আমি আগে থেকেই পারি। টোটালি এগ্রি। ও যা পারে না সেটা আমি কিভাবে পারতে পারি সেই চিন্তা এক্স্যাক্টলি করা দরকার, তাই না? যেইটাই ক্লেরিক্যাল, যেইটাই দেখা গেছে রিকারিং প্রতিদিন করা লাগতেছে, এটাই ও করুক ভাই, লেট মি ডু দ্য ব্রেন ওয়ার্ক। এবং ব্রেন ওয়ার্কের মধ্যেও যেগুলো ক্লেরিক্যাল, হ্যাঁ, সেগুলোও আমি ওকে দিয়ে দিব। ওর থেকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে এরপর আমি রিফারবিশমেন্ট এবং ব্রাশ আপ এগুলো আমি করতে পারি। এক্স্যাক্টলি। তবে অবশ্যই হ্যাঁ, এটা যেটা যে রিসেন্টলি আমি পিডব্লিউসির একটা বড় পডকাস্ট শুনতেছিলাম, পিডব্লিউসি মিডল ইস্ট একাডেমি, একটা একাডেমি আছে, ওরা আলোচনা করতেছিল যে 2টা ইন্ডাস্ট্রি উইচ হ্যাভ বিন ম্যাসিভলি হিট
বাই অ্যাডভেন্ট অফ এআই, আমরা যদিও টেক বলি, হ্যাঁ ডেভেলপারদের চাকরি বাকরি চলে গেছে, কিছু তো অবশ্যই গেছে, তো সবচেয়ে বেশি দুইটা ইন্ডাস্ট্রিতে গেছে। এক হলে গিয়ে অ্যাকাউন্টিং এবং আরেকটা হলে গিয়ে লিগ্যাল মানে ল। কেন? ও একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ওরা আলোচনাটা করলো। যেমন ধরেন একটা ছোট্ট একটা লস্যুট ডকুমেন্টেশন রিভিউ করা, এটা একজন অ্যাপ্রেন্টাইজ লয়ার, ধরেন একটা ইন্টার্ন, সে 4 থেকে 5 দিন লাগতো, এটা কিন্তু এখন 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে। তার মানে ওর চাকরিটা কিন্তু নাই। তাইলে এখন কি নতুন অ্যাপ্রেন্টাইজ লয়ার থাকবে না? অবশ্যই থাকবে। হ্যাঁ, পার্থক্যটা কি হবে? আগে যেখানে আমি 30 জন নিতাম একজন প্রিন্সিপালের আন্ডারে, সে এখন 5-6 জন নিবে। ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাকাউন্টিং সেম থিং হ্যাপেন্স। আগে দেখা গেছে যে এফএসগুলো দেখতে, সেগুলার কলিং কাস্টিং করতে আগে যদি 10 জনের একটা টিম লাগতো, এখন 2 জনের টিমেই হয়ে যাচ্ছে। এইটাই। কিন্তু অ্যাপ্রেন্টাইজ স্টুডেন্টও লাগবে, প্রিন্সিপালও লাগবে, এফএসও রিভিউ করা লাগবে। 3টে ফাংশনই আছে, বাট হ্যাঁ ইনভলভমেন্টটা কমে যাবে। অন দি আদার হ্যান্ড, গিভেন the amount of supply in the market is huge as far as human resource is concerned, supply যেহেতু বাড়তেছে, on the other hand demand for entry level jobs is decreasing, তাই undoubtedly there is a massive unemployed youth in the market. এটা তো অস্বীকার করার সুযোগ নেই। না, এটা আমি বাংলাদেশে ইট উইল টেক টাইম, অবশ্যই। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, মানে ওভারনাইট এটা কখনোই হবে না। দ্বিতীয়ত লিগ্যাল অ্যান্ড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে আমি এগ্রি করি। ক্লারিক্যাল হ্যাঁ, মানে ইটস বেসিক্যালি ক্লারিক্যাল ওয়ার্ডটা ভুল হয়তো, ইটস বেসিক্যালি অ্যাবাইডেড বাই সাম বুকস অ্যান্ড রুলস, যেটা কিনা চেঞ্জ হয় না, স্টিপুলেটেড বাই লজ অ্যান্ড রেগুলেশন। সো ওই কারণে যেটা হচ্ছে এআই তো ওটাকে অ্যাবজর্ভ করে নিচ্ছে, সহজে রিপ্লাই দিয়ে দিচ্ছে। বাট ফর ইন্ডাস্ট্রিজ উইচ আর ক্রিয়েটিভ লাইক ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, where every solution is customized, তখন আপনার হিউম্যান ইন্টারাকশন লাগছে। এক্স্যাক্টলি, ইটস ভেরি টাফ। এক্স্যাক্টলি। ফাইন্যান্স আমি বিলিভ করি ইট উইল টেক আ লং টাইম টু বি রিপ্লেসড বাই এআই। এখন এআই তো আমার তো ইভেনচুয়ালি হিউম্যান ইমোশনসকে রিড করা লাগতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা বলি না যে আপনি কি রিস্ক টেকার না রিস্ক অ্যাভার্স, আমরা কিছু কোয়েশ্চেন করি বোঝার জন্য, ইনিশিয়াল স্ক্রিনিং এর জন্য। ওটা ধরুন এআই দিয়ে আপনি কোয়েশ্চেনগুলো অ্যান্সারও দিবে, বাট আপনার কিন্তু আসলে যদি ইন্টারাক্ট না করেন উইথ দ্যাট পারসন, আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না ও রিস্ক অ্যাভার্স আর রিস্ক টেকার। হ্যাঁ, ও বিয়ন্ড দ্য লাইন কি চিন্তা করতেছে। পারফেক্ট। লেট মি ফোকাস অন আওয়ার ফাইনাল কোয়েশ্চেন ফর টুডে। আপনি ভাইয়া অ্যাজ অ্যান ভেটারান ক্যাপিটাল মার্কেট স্পেশালিস্ট, হ্যাঁ প্লিজ at this moment recommend some good books which will increase our wisdom, especially for fresh grads and university students. এটা within the finance industry হতে পারে, also beyond. হ্যাঁ, আমাদের শখের জায়গা থেকে বই পড়ার বিষয়টা বেশ দূরে চলে গেছে সত্যিকার অর্থে এই প্রজন্মের। তাই এটাকে আবার নতুন করে রিভাইভ করার জন্য আপনি প্লিজ কিছু বুক আমাদের রিকমেন্ড করেন। ওকে, আমি আসলে খুবই 2টা বেসিক বইয়ের কথা বলবো। একটা হচ্ছে মাইন্ডসেট নিয়ে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। Okay, so this book is very popular and these days. Probably everybody has heard about this book, but I'll say it again and again. Keep reading. I'll say যে যারা পড়েন না, যারা পড়েন they should also read again. হ্যাঁ, কারণ this book talks about positive mindset, and how the power of your subconscious mind actually, how thinking can turn into action. So Think and Grow Rich, this is my all-time, I would say, the most recommended book. আর সেকেন্ডলি আমি রিসেন্টলি একটা বই পড়তেছি, রায়ান হলিডের লেখা একটা বই। ওকে, না হচ্ছে ডিসিপ্লিন ইজ ডেস্টিনি। পারফেক্ট। আচ্ছা, ডিসিপ্লিন ইজ ডেস্টিনি। ইট টক্স অ্যাবাউট হাউ ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং ইন লাইফ। সেটা একটা একটা ছোট গল্পের মতো করে বিভিন্ন সাকসেসফুল অর রিনাউন্ড পার্সনের লাইফের স্টোরি, যেখানে তারা ডিসিপ্লিনকে leverage করছে। Perfect. So that book I'm really enjoying. I would also recommend reading this book. দুটা বই আপাতত মনে হচ্ছে বলা। তাহলে এই সপ্তাহের জন্য আমরা 2টা বই রাখতে চাই। আচ্ছা, সো থ্যাঙ্কস ফর ইয়ার টাইম এন্ড এফোর্ট। ইটস মাই প্লেজার ভাই। সাকিব ভাই, আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যে একটা ওয়ার্কিং ডে এর পরে এসে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, তাই উই আর এক্সট্রিমলি গ্রেটফুল and we are expressing our utmost gratitude to you for your words of wisdom. অনেক কিছু জানলাম, শিখলাম। Hopefully we will continue this learning process, এবং আমরা দিনকে দিন এই আপনার কথাগুলো বর্তমান প্রজন্ম এবং আপকামিং ফ্রেশ গ্রেডস যারা মার্কেটে আসবে তাদের পর্যন্ত যেন সর্বোচ্চটা তুলে ধরতে পারি, এই জন্য উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। এবং আপনার প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা করে
আমরা প্রয়োজনে আলাদা আলাদা কন্টেন্টে ফোকাস করে হ্যাঁ এই আজকের ইভিনিংটা যেন খুব একটা ইভেন্টফুল ইভিনিংটা যেন আমাদের আসলে দিন শেষে জ্ঞান বা আমাদের টেকঅ্যাওয়েজগুলো যদি যেন আসলে ইফেক্টিভ হয় আমাদের জন্য সেই বিষয়ে উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট সো জাস্ট 30 সেকেন্ডসে প্লিজ হ্যাভ সাম ওয়ার্ডস ফর আওয়ার potential viewers. Thank you so much for inviting me, and I really enjoyed talking to both of you. Thank you. It was a great experience and a great pleasure. আর আমি বলবো যে for the viewers যে keep watching this show Thank you. and also keep sharing and keep liking the show. Thank you. So perhaps we're done with our show. That's it for today. Hopefully we will meet again with a new guest. And that's it. Assalamu alaikum. This is Ahnaf Mohammad Tausif signing off.